তাহলে ওইটা হয়ে গেলে আমাকে একটু দেখাবেন, 10 মিনিট সময় দিলাম আপনাদের। আর বাকিরা কি করতে হবে, কোড এডিটর কোনটা নিতে হবে, কোথায় ফাইল তৈরি করতে হবে, ইন ডিটেলস আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ,
হয়ে গেলে আমাকে বলবেন, হ্যাঁ হয়ে গেলে যে বলবেন হয়ে গেছে, তারপর আমি আবার নতুন করে শুরু করবো সবার জন্য। হ্যাঁ সবার জন্য। স্যার ক্লাসটা সংক্ষিপ্ত করা যায় না? জি ক্লাসটা প্রতিদিন হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। আরো সংক্ষিপ্ত করা যায় না? 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে খাবার দেওয়া যায় না না? এটা আসলে আমাদের কিছু করার থাকে না ভাই, এটা মিনিস্ট্রি থেকে এইভাবেই করে দেওয়া আছে, আসলে আমরা চাইলেও করতে পারবো না, এইভাবেই করতে হবে। কারণ একেবারে ইমার্জেন্সি থাকলে সেটা হয়তো আমাকে আমার নলেজে দিয়ে তারপরে হচ্ছে সেভাবে করবেন, কিন্তু আসলে যে গ্রুপে লাইভ লাইভ করতেছেন ওই গ্রুপের লিংক একটু দিলেও ভালো হয়। হ্যাঁ আমি লিংকটা দিব, সেই গ্রুপের লিংকটা দিব, দিয়ে দিচ্ছি। গ্রুপটা হচ্ছে এটা আমি ইয়েতে দিয়ে দিলাম, হ্যাঁ এই জুমের লিংক জুমে দিয়ে দিলাম। আচ্ছা আমাদের এলটিপি গ্রামীণ ডিভিশনাল গ্রুপ। কারো হয়ে গেছে? কে করতেছেন একটু বলেন তো, কাজটা কে করতেছেন একটু বলেন, তাহলে আমি ওয়েট করবো। আর যদি কেউ না করে শুরু করে থাকেন তাহলে তো আমি শুরু করে দেবো একদম বেসিক থেকে, কোনো সমস্যা নেই। স্যার আমি করতেছি। ওকে ফাইন, স্যার আমারও করা হচ্ছে স্যার। গুড, ঠিক আছে ঠিক আছে। স্যার ওরা করুক, আমরা এদিকে শুরু করে দিতে পারি তো? না 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 না, ওনাদের সহ শুরু করবো, টেনশনের কিছু নাই। এই 10 মিনিট আর 2-3 মিনিট ওনাদেরকে সময় দেবো। আপনাদের জায়গা থেকে শুরু করবো, আপনারা হয়তো স্যার ভয় এই পাচ্ছেন। লিংক পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে অন্তদার, আপনি পাঠিয়েছেন। আচ্ছা স্টাইল বেসিক, হ্যাঁ বডি ফাইন, ঠিক আছে ঠিক আছে। স্যার ল্যাপটপটা একটু চার্জ নাই তো, আর কারেন্টও নাই এখানে। আচ্ছা মোবাইলে কোনো কারণে আপনার হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তাই তো? ঠিক আছে, কম্পিউটারে করছি স্যার, বেশি করতে পারি না, এমনি আরো কিছু পারতাম। কোনো সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। স্যার আপনাকে কোন জায়গায় দিব? জুমে দিতে পারেন, জুমে দিতে পারেন, যে কোনো আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন জুমেও দিতে পারেন, কোনো সমস্যা চ্যাট নেই। বক্সে দিতেছি। জুমে হ্যাঁ হ্যাঁ জুমে চ্যাটের মধ্যে দিয়ে দিই। জি জি দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর লাইভের গ্রুপটা লিংক দিবেন বলছিলেন, যে ওটা কোথায় দিবেন স্যার? কোনটা স্যার কোনটা? ওইটা তো পাচ্ছি না, গ্রুপের লিংক দেওয়া যে লাইভ হয়নি। লাইভ যেটা করতেছেন গ্রুপের লিংকটা দিবেন বলছিলেন। হ্যাঁ ওই গ্রুপের লিংকটা জুমে দিয়ে দিছি আমি। হ্যাঁ জুমে স্যার তো আপনার নাই আইডি তো স্যার, লিংকটা পাওয়া যাচ্ছে, আপনার ইয়ে আছে। আইডিটা পাওয়া যাচ্ছে। আমার লাইভ দেখবেন যে অনেক নিচে চলে গেছে, সাথে সাথে পাবেন না সাথে সাথে পাবেন না, হয়তো অনেক নিচে চলে গেছে। আচ্ছা জুমে পাঠিয়েছেন, আচ্ছা আচ্ছা ফাইন ওকে।
কে পাঠিয়েছেন স্যার আসসালামু মাইকে? আলাইকুম স্যার। হ্যাঁ, নাহিদ তানভীর সাহেব। জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বলেন। আমি দেরিতে জয়েন করলাম স্যার, আমার স্যার আউট নেটওয়ার্ক ছিল তো স্যার, আমি স্যার এখন তো সমস্যা ছিল তাই। ওকে ফাইন। স্যার আমরা এখন এখানে কম্পিউটার স্যার কারেন্ট নাই, আর কম্পিউটার থেকে জয়েন হতে পারছি না স্যার, মোবাইল দিয়ে জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ট্রাই স্যার আমি করবেন জমে হচ্ছে দিয়েছি। কম্পিউটারে জয়েন হওয়ার জন্য, কারণ কম্পিউটারে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, জি স্যার। ওকে। মাইকেল সাহেব কি আমাদের জানি কি স্যার বলছিলেন? কম্পিউটার থেকে জি, ইমরানুল সাহেব কিছু বলছেন নাকি? আপনার মাইক অফ করা। বলছিলাম কম্পিউটার থেকে কি জয়েন করা লাগবে নাকি এমনিতে মোবাইল থেকে কম্পিউটার প্র্যাকটিস করব? ব্যাপারটা হইতেছে কি, আমি যখন কাজ করাবো, কাজ করানোর পরে না আপনাদেরকে কাজ করে, মানে আমি হয়তো কাজ দেখাইলাম, সাথে সাথে আপনাদেরকে আবার করতে দিব। হ্যাঁ, সেই হিসাবে আচ্ছা যদি কম্পিউটারে থাকে তাহলে দেখা যাবে যে আপনি ইয়ে করবেন। আর আপনাদের রিকোয়ারমেন্ট মনে হয় ওটাই বলেছিল যে কম্পিউটার থাকতে হবে। এটা আপনাদের জন্য সুবিধা হবে। স্যার হ্যাঁ, কম্পিউটার আছে কিন্তু স্যার ওই যে নেটের জন্য সমস্যা আর কি। এখন কম্পিউটার থেকে যদি কানেক্ট দিয়ে তাহলে অনেক হিউজ পরিমাণ নেটের একটা ব্যাপার আছে। এ করবেন আপনি, কম্পিউটারে কাজ করবেন, কাজ করে আর এদিকে মোবাইলে কানেক্ট থেকে মোবাইলে কথা বলেন, কম্পিউটারে কাজ করলেন। এভাবে মানে একটু জি স্যার, অল্টারনেটিভ ওয়েতে একটু আগাইতে হবে আর কি। হ্যাঁ, ওইরকম বলছিলাম আর কি, ফোনে হ্যাঁ, করব হ্যাঁ, তারপর হ্যাঁ, কম্পিউটারে কাজটা করব। ওইভাবে আগাইতে হবে। অল্টারনেটিভ একটা আসলে চেষ্টা থাকলে না অনেক মানে সম্ভব, কিন্তু অনেক কিছুই করা, এটাই আর কি। যাই হোক, আমি তাহলে এখন চলে যাচ্ছি কাজে। হ্যাঁ, কাজে যাচ্ছি। এখানে একেবারেই বেসিক কে কে একটু জানাবেন কি? একেবারেই বেসিক, একদমই নতুন। স্যার আমি আছি নতুন। সাফায়েত সাহেব একদমই নতুন। আচ্ছা, HTML সম্পর্কে উচ্চ মাধ্যমিকে হ্যাঁ, একটু chat হালকা box পাতলা এ ধারণা আছে। না একেবারেই একদম একদম নতুন কে কে? বলেন। সাফায়েত সাহেব আছেন একেবারেই নতুন, আর কেউ আছেন এরকম? স্যার কোডটা চ্যাট বক্সে দিয়েছি। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোডটা দিয়েছেন আব্দুল্লাহ মামুন। হ্যাঁ হ্যাঁ, কি আচ্ছা, ওকে ফাইন, দেখেছি আমি, দেখেছি। আচ্ছা, আর কেউ আছেন বললেন? সাফায়েত ছাড়া, সাফায়েত সাহেব ছাড়া একেবারেই জিরো আছেন, জিরো থেকে শুরু করতেছেন। আমি নিউ, শিহাব সাহেব নিউ। আচ্ছা, শিহাব সাহেব তো কথা বলতে পারছে। আর কেউ একেবারেই নতুন? আচ্ছা, ইসমি সাহেব আপনি হচ্ছেন একেবারে নতুন মেবি, রাইট? স্যার আমি নতুন স্যার। আপনি আপনি নতুন। নাহিদা তানভীর সাহেব একেবারে নতুন না? জি স্যার। আচ্ছা, ওকে। নাহিদ তানভীর সাহেব, ইসমি সাহেব, তারপর হচ্ছে শিহাব সাহেব, আর হচ্ছে সাফায়েত সাহেব। ওকে ফাইন। আর মোটামুটি HTML জানেন কে কে? মোটামুটি HTML জানেন? এর চেয়ে বেশি যারা জানেন তারা না, শুধু HTML এতটুকুনি জানেন, আর কিছু জানেন না। এটা কে কে আছেন? স্যার আমি আছি। মোটামুটি HTML জানেন। আচ্ছা ফাইন। স্যার আমি আছি, ইমরান আল হক। আচ্ছা, মোটামুটি একটু ধারণা আছে। একটু ধারণা আছে। আচ্ছা, এর পরের ধারণা, যারা HTML CSS জাভাস্ক্রিপ্ট পর্যন্ত পারেন তারা কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার স্যার। সিএসএস পর্যন্ত, জাভাতে যেতে পারিনি। জাভা না, জাভাস্ক্রিপ্ট বলছি। ওটাই স্যার, জাভা স্যার আমি HTML CSS। HTML CSS পারি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। আর কেউ কিছু বলছিলেন মেবি, হৃদয় সাহেব কিছু বলছিলেন? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে আমি শুরু করে দিচ্ছি এখনই। হ্যাঁ, যারা হচ্ছে একেবারে জিরো লেভেল থেকে আছেন তাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আর যারা একটু জানেন, যেমন CSS জানেন বা HTML জানেন, যারা জিরো আছে তাদেরকে একটু হেল্প করবেন, তাহলে কিন্তু সহজ হবে। হ্যাঁ, সবাই সবাইকে হেল্প করলে, যে হেল্প করতে যাবে তারও কিন্তু অনেক প্রোগ্রেস হয় আর কি। আমরা এটা দেখছি, তারও অনেক প্রোগ্রেস হয়, তারও অনেক জানা হয়। আর যারা পারেন না একেবারেই, কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা বলবেন, এবং না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, স্যার এটা বুঝতে পারিনি, কতবার কোশ্চেন করেন, নো প্রবলেম। ঠিক আছে, আর খুব হেল্প করতে পারলে তাকে আবার হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করে দেই। আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতেছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখবো। তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের যে যে জিনিসগুলা জানতে হয় সেটা এখানে কোর্সে অলরেডি বলে দেওয়া আছে। সেটা হচ্ছে HTML, তারপরে হচ্ছে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, jQuery, এই জিনিসগুলো আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে দুইটা জায়গাতেই লাগে। PHP, MySQL, WordPress, এই জিনিসগুলো লাগে। তো বেসিক যে জিনিসটা একদমই প্রথমে লাগে সেটা হচ্ছে HTML। হ্যাঁ, HTML দিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে HTML।
এইচটিএমএল জানারও আগে আমরা জানবো, যেহেতু ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আরো আগে আমরা একটু জানবো যে আসলে ওয়েবসাইটটা জিনিসটা কি। যদিও অনেকে হয়তো এটা আমরা ব্যবহার করি বা ভিজিট করি, কিন্তু ওয়েবসাইট জিনিসটা কি সেটা আগে একটু ক্লিয়ার ধারণা আমাদের মোটামুটি একটু থাকতে হবে। একটা ওয়েবসাইট যদি আমি একটু ভিজিট করি, আমরা অনেকেই জানি, এটা পরিচিত অনেক পরিচিত ওয়েবসাইট, সেটা হচ্ছে asketdeal.com যদি বলি, এটা একটা সাপোজ ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট। আমার ক্লাসটা মেবি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে কিছু বলছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি কি থাকে? ওয়েবসাইটের মধ্যে হচ্ছে বেসিক্যালি থাকে হচ্ছে, ধরেন কিছু পিকচার আছে, দেখেন আপনারা কিছু পিকচার আছে, এই যে কিছু পিকচার। আবার দেখবেন যে কিছু ভিডিও থাকতে পারে, হ্যাঁ, অডিও থাকতে পারে। তারপরে কি আছে, কিছু লেখা আছে। তার মানে আমি কি বুঝলাম, একটা ওয়েবসাইটে সাধারণত কিছু লেখা থাকে বা কিছু টেক্সট থাকে, কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু অডিও, এই জিনিসগুলো থাকতে পারে একটা ওয়েবসাইটে। নরমালি এই জিনিসগুলোই থাকে, ঠিক আছে। আচ্ছা, বা কোনো একটা ওয়েবসাইটে হয়তো কোনো সফটওয়্যার দিয়ে রাখছে, সেখান থেকে আমরা ডাউনলোড করি, সেটা আমি বেসিকদের জন্য ওই জায়গাতে আমি যাচ্ছি না। নরমালি ওয়েবসাইটে এটাই থাকে। আপনারা যেটা এই যে আজকে ডিল থেকে কেনাকাটা করেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে একটা ছবি আছে, তারপরে হচ্ছে কিছু লেখা আছে, ঘুরে ঘুরে এই জিনিসগুলোই আপনি দেখতে পারবেন। অথবা দেখবেন যে একটা অডিও রান হচ্ছে ক্লিক করলে, অথবা কোনো একটা ভিডিও রান হচ্ছে ক্লিক করলে, ইত্যাদি। টেক্সট, ছবি, ভিডিও, অডিও যাই বলেন, এইগুলোই হচ্ছে একটা ওয়েবসাইটে থাকে। আচ্ছা, এখন সাপোজ এই যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি, এটা আসলে আমি আমার ঘরে থেকে ইন্টারনেটের মাধ্যমে ঢুকতে পারতেছি, এটা কিভাবে আসলে পসিবল? ঠিক আছে, এটা কিভাবে আমি দেখতে পারতেছি? এটা হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস থাকে এখানে। একটা হচ্ছে আপনার ডোমেইন, আর একটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, এখন আজান হচ্ছে, তো আমি একটু মিউট করে দেই, না হলে কথা আসলে বুঝাইতেও পারবো না, বুঝতেও পারবো না। এই 2-3 মিনিট জি আজান স্যার। শেষ হয়ে যাক, তারপরে আমি কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা একটা ওয়েবসাইট দেখতেছিলাম, তাই না? একটা ওয়েবসাইট দেখতেছিলাম আজকের ডিল। আসলে একটা ওয়েবসাইটে কি থাকে সেটা অলরেডি আমি বলে ফেলছি।
যে আমরা আসলে এই জিনিসগুলো দেখি, অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটে দেখি। এখন এই যে ওয়েবসাইটে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখতে পারার আসলে কারণটা কি? এটা কোথায় আছে, আমরা আসলে কোথা থেকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা একটু আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে যে এটার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা ডোমেইন, আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। এখন ডোমেইন এবং হোস্টিং জিনিসটা কি? ডোমেইন হচ্ছে একটা নাম, আর হোস্টিং হচ্ছে সেই নাম যে আছে সেটা যে একটা জায়গায় আছে, এই জিনিসগুলা, এই যে যেমন ছবিটা দেখেন, এই যে কত সুন্দর ছবি, যে কিছু লেখা, অডিও, ভিডিও, এগুলো যে একটা জায়গায় আছে, এই থাকার জায়গা যেটা সেইটাকে বলা হয় হচ্ছে হোস্টিং। তো নামটা হচ্ছে কি? নামটা হচ্ছে এই যে asketdeal.com বা www.asketdeal.com, যে নামটা, এই নামটা হচ্ছে একটা ডোমেইন। এই যে asketdeal এই .com, এটা হচ্ছে একটা ডোমেইনের নাম। আর এই যে এই জিনিসগুলো দেখতেছি আমরা, কোন একটা জায়গায় কোন একটা স্পেসে রেখে দেওয়া আছে, কোন একটা কম্পিউটারে রেখে দেওয়া আছে, এই রেখে দেওয়ার কারণে আমরা এটা দেখতে পারতেছি, ওইটাই হচ্ছে একটা হোস্টিং। ওটা একটা পিসি, আমাদের পিসিতে কোনো কিছু রাখলে যেরকম আমরা দেখতে পাই, একইভাবে এটাও এই জিনিসগুলো কোন একটা পিসিতে রাখা আছে, সেই পিসি গুলাকে বলা হয়েছে সার্ভার পিসি। বড় বড় পিসি বা অনেক হাই কনফিগারেশনের পিসি, সার্ভার পিসি। ওই পিসিতে হচ্ছে একটা জায়গা উনি এই আজকে ডিলের কাছে সেল করেছে যে আমাদেরকে 5 জিবি বা 50 জিবি বা 100 জিবি জায়গা আমাদের কাছে দেন, আমরা আপনাকে ইয়ারলি এত টাকা দিব। তখন ওই জায়গাটা হচ্ছে ওই পিসি থেকে, ওই এতটুকু জায়গা হচ্ছে এই আজকে ডিল তাদের কাছ থেকে কিনে নিয়েছে। কিনে নিয়ে তাদের যে এই যে ছবি, তাদের যে লেখা, এই যে ডিজাইনটা, এটা হচ্ছে এই নাম দিয়ে হচ্ছে ওই জায়গাতে তাদের ওই সার্ভারের মধ্যে, ওই পিসির মধ্যে, ওই জায়গার মধ্যে তারা রেখে দিয়েছে, যার কারণে হচ্ছে আমরা সারা বিশ্ব থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি। মানে কি বললাম যে এটা একটা হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, ডোমেইন হচ্ছে নাম আর জায়গা হচ্ছে হোস্টিং। রাইট, জায়গা হচ্ছে হোস্টিং। এবং সেই জায়গাটা হচ্ছে কোন একটা সার্ভার পিসি, ওটা একটা পিসি বাট ওটা একটা সার্ভার, কিছু একটা অংশ কিনে নিতে হয়। এটা কিনে নেওয়ার পর ওইখানে আমরা ওটা আপলোড করে দিই, তারপর হচ্ছে পৃথিবীর যে কেউ ওখান থেকে দেখতে পারে। এটা হচ্ছে ডোমেইন আর হোস্টিং। হোস্টিংটাকে কিনে নিতে হবে। জি জি, হোস্টিংটা কিনে নিতে হবে, ডোমেইনও কিনে নিতে হবে, হোস্টিংটাও কিনে নিতে হবে। যেমন নাকি আপনার একটা বাড়ির একটা ঠিকানা আছে, আবার বাড়ি যে জায়গাতে অবস্থিত সেটার একটা জায়গাও আছে। আপনার ধরেন 3টা রুম আছে বা 5টা রুম আছে, তো আপনার একটা বাড়ি আছে, ধরেন নীলা কটেজ অথবা বিলাস ভবন ইত্যাদি ইত্যাদি, এটা একটা নাম আছে, অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা আছে যে অথবা অত রোড ইত্যাদি, যে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আবার একটা জায়গায় অবস্থান করতেছে, একটা নির্দিষ্ট আপনার 5 শতক বা 10 শতক জমির উপরে, জায়গার উপরে এটা অবস্থিত। ঠিক একইভাবে ডোমেইনটা হচ্ছে আপনার এটা একটা অ্যাড্রেস বা নাম, এবং এই ডোমেইনটার এগেইনস্টে আপনার যে ফাইল ফোল্ডার গুলো আছে সেটা যে রাখতেছেন, ওইটা হচ্ছে একটা অবস্থানের মধ্যে আপনি রাখতেছেন, যার কারণে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ দেখতে পাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার অ্যাড্রেস বার থেকে কি হোস্টিংটা জানার উপায় আছে? যেমন আজকে জানার উপায় এগুলো আমি পরে আসবো। ডোমেইন কোন কোম্পানি থেকে নিয়েছেন, তারপর হোস্টিং কোন কোম্পানি থেকে নিয়েছেন, এগুলো আস্তে আস্তে আমি এগুলো নিয়ে আরো আশা করি ইনশাআল্লাহ আলোচনা করব। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো স্যার, হ্যাঁ, কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন ধরনের হোস্টিং, কত জিবি ইত্যাদি এগুলো নিয়ে কি পরে আলোচনা হবে? এইটা আসলে কি, এটা আপনি যখন ওই ডোমেইন কোম্পানির কাছে বা ডোমেইন যারা দেয়, আমি চেষ্টা করবো আলোচনা করার জন্য। যখন ডোমেইন প্রোভাইড করে ওনাদের কাছে যদি কোয়েরি করেন যে আমার এই কাজগুলো আছে, তখন উনি আপনাকে বিভিন্ন প্যাকেজ আপনাকে বলে দিবে যে আপনার কিছু আছে ডেডিকেটেড, কিছু আছে শেয়ার, এরকম উনি আপনাকে ডিটেইলস বলে দিবে। এটা আপনি গুগল করেও জানতে পারবেন। আমি বুঝতে চাচ্ছি যে এই প্রথম আলোর জন্য কিরকম হোস্টিং দরকার হতে পারে, তারপরে বিক্রয়ের জন্য কিরকম হোস্টিং প্রয়োজন হতে পারে। বিগ মানে এখানে অনেকগুলো কথা আছে, এই জন্য আমি যেতে চাচ্ছি না এইদিকে, কারণ অনেকগুলো কথা আছে। যেমন আপনার আসলে কতগুলো ভিডিও থাকবে, ট্রানজাকশন কিরকম হবে, ট্রানজাকশন দ্যাট মিন্স আপনার ট্রাফিক কতটুকু হবে, ভিউয়ার কতটুকু আসবে মান্থলি, তারপর হচ্ছে কত ইমেজ ফাইল কতটুকু দিবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এখানে ভিডিও কিরকম থাকবে, এর উপরে ডিপেন্ড করে জায়গাটা নিতে হয়। তবে নরমাল একটা ওয়েবসাইট, যেমন এই যে ধরেন আমারও ওয়েবসাইট আছে, এখানে আছে নরমাল একটা ওয়েবসাইট, দেখেন আমি অল্প কিছু জিনিস এখানে দিয়েছি, তেমন কিছু লাগে না, অল্প কিছু জায়গা নেওয়া আছে, এটা নিলেই মোটামুটি। আর আমার এখানে ভিজিটর খুব বেশি আসবে তাও না, যে সর্বনিম্ন প্যাকেজ আছে এই প্যাকেজও আপনি নিয়ে রাখতে পারবেন, ঠিক
আছে। স্যার এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। হ্যাঁ, একটা ওয়েবসাইট। এটার জন্য হয় কি, এটা আপনি হচ্ছে যে ধরেন আপনি 1 জিবি বা 5 জিবি একটা হোস্টিং নিয়েছেন, জায়গা নিয়েছেন, কোনো কারণে যদি আপনার এটা এক্সটেন্ড করতে হয়, হচ্ছে আপনার কন্টেন্ট হয়তো বেশি হয়ে গেছে, তো কন্টেন্ট বলতে এখানে যে ইমেজ, ছবি, তারপরে ভিডিও, অডিও, এগুলো আমি মিন করতেছি। তো এই কন্টেন্ট হয়তো বেশি হওয়ার কারণে বা আপনার ভিজিটর বেশি হওয়ার কারণে আপনার এখানে আরো জায়গা লাগতেছে, না হলে স্লো হয়ে যাচ্ছে, তখন হয়তো আপনি এক্সটেন্ড করতে চাইলেন 5 থেকে, আরো বলেন যে আমাকে আরো 2 জিবি জায়গা দিয়ে দেন, তখন হচ্ছে আপনি এক্সট্রা ওইটা কিনে নেবেন। আপনাকে আবার 7 জিবি কিনতে হবে না, 5 জিবি কেনা আছে, ওর সাথে আর 2 জিবি কিনে নেবেন। হোস্টিংটা এক প্রকার গুগল ড্রাইভের মতো জায়গা দখল করে আর কি নাকি? হ্যাঁ, জাস্ট একটা জায়গা দখল করে নেয়, ওটা কিনে নিতে হয়, বুঝতে পারছেন? এই এবং এটা স্যার জি জি আপনার ওয়েবসাইটের ঠিকানাটা একটু দিয়ে দিতেন। আমি দিব সমস্যা নেই, আমি আসি আপনাদের সাথে, সবই দিব। ওকে স্যার, টেনশনের কিছু নাই, দিব, অসুবিধা নাই। ফর এক্সাম্পল বুঝাইলাম। এই ডোমেইন এবং হোস্টিং দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি আছে, তারা দেয়, মূলত দেয় হচ্ছে নামসিপ দেয়, গোড্যাডি দেয়, হ্যাঁ, হুইজ দেয়, তারা হচ্ছে দেয়। আবার এখান থেকে আবার অনেকেই আছে সাব ডোমেইন, মানে রিসেলার যারা আছে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে ডোমেইন হোস্টিং, তারা আপনাকে দিয়ে দিবে। তারা হচ্ছে বেসিক্যালি ওই জায়গাগুলো থেকে নিয়ে আপনাকে দিয়ে দিবে, হুইজ থেকে নিল অথবা গোড্যাডি থেকে নিল বা নামসিপ থেকে নিয়ে আপনাকে দিয়ে দিবে। তো নামসিপ থেকে হয়তো আমরা সাধারণ ইউজার যারা, তারা হয়তো অনেক সময় নিতে পারি না, ডলার দিয়ে নিতে হয়, অথবা কোনো সাপোর্টের প্রয়োজন হলে আমরা তাদের কাছ থেকে নিতে পারি না। যার কারণে ওই রিসেলার যারা থাকে, তারা হচ্ছে এই হেল্পটা আমাদেরকে করে। হয়তো 800 টাকা ডোমেইনের দাম, .com ডোমেইনের দাম হয়তো 850 টাকা, উনি হয়তো আমার কাছ থেকে 1000 টাকা নিবে প্রতি বছরে, উনি আমাকে ডোমেইনের প্রোভাইড করবে। আবার হচ্ছে হোস্টিং এ 5 জিবি দাম ধরো 1800 টাকা সাপোজ, উনি হয়তো আমার কাছ থেকে 2000 বা 2500 নিবে, বাট উনি আমাকে সাপোর্ট দেবে, ইত্যাদি। এগুলো আস্তে আস্তে যখন মানে আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন, আস্তে আস্তে এই জিনিসগুলো এমনি শিখে যাবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি, বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন আসেন আমরা আজকে ডিলে যদি আবারও যাই, আগে ছবি টবি দিয়ে তো বললাম, এখানে একটু দেখেন, এইখানে এটা একটা পার্ট, এই যে উপরে দেখতে পাচ্ছেন অনলাইন শপিং, বিডি কোলন, তারপর হচ্ছে ফ্যাশন, ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা ওয়েবসাইটের একটা জিনিস। এরপরে এখানে যে দেখতেছেন, এই যে এই পাশে আছে, এখানে আছে, এখানে আছে, এই যে এখানে দেখতেছেন, এখানে ক্লিক করলে কি হইতেছে, এখানে ইত্যাদি, এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে এক একটা পার্ট, এগুলো ওয়েবসাইটের মধ্যে। আবার এই যে এখানে কিছু জিনিস আছে, একদম নিচে দেখেন, নিচে আছে, এগুলো হচ্ছে এক একটা পার্ট, ঠিক আছে? তো জাস্ট এতটুকু এই জিনিস সম্পর্কে জানলেই হবে, বাকিটা যখন আরো তৈরি করবেন তখন আস্তে আস্তে জানতে পারবেন, মানে শিখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, সেই ব্যবসায় কিছু বলতে পারতেছেন না। এটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে HTML দরকার হবে। HTML কি? HTML টা দিয়ে হচ্ছে একটা, ধরেন আপনি একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচার, একটা বিল্ডিং যখন আপনি তৈরি করবেন, তখন আপনার একটা স্ট্রাকচার অ্যাটলিস্ট লাগবে, একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচার লাগবে। এই স্ট্রাকচারের উপরে হচ্ছে আপনার ডিজাইন করবেন। তো HTML টা হচ্ছে একটা স্ট্রাকচার, আর ইয়েটা হচ্ছে এর জন্য যে আপনি ইয়ে করবেন, কি বলে যে ডিজাইন করবেন, এই ডিজাইনটা হচ্ছে CSS। একটা বিল্ডিং আপনি তৈরি করলেন, বিল্ডিং তৈরি করলে একটা স্ট্রাকচার দাঁড় করাইছেন, সেটাকে যদি আসলে রং চং না দেন, তাহলে কিন্তু সেটা আবার সুন্দর দেখাবে না, ঠিক আছে? তো সেই জন্যই HTML হচ্ছে একটা ওয়েবসাইটের, ঠিক একইভাবে HTML দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়। ওয়েবসাইট আপনারা একটু আগেই দেখলেন, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হচ্ছে HTML দিয়ে, এবং ওর সাথে কিছু রং সং মিশানো। রং সং বলতে কি বোঝায় আসলে আমি একটু দেখাই, এখানে রং সং কি বোঝায় আর এখানকার স্ট্রাকচার বলতে আসলে কি বোঝায় এটা একটু বলি। এই যে দেখেন, এখানে একটা কালার আছে, এখানে লেখাগুলোর একটা কালার আছে, এখানে কিছু ইমেজ আছে, তারপর হচ্ছে এখানে দেখেন কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে কালার আছে, যদিও কিছু ইমেজ এখানে আছে। এই যে একটা মানে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে CSS দিয়ে এইটাকে ডিজাইন করা হয়। আর স্ট্রাকচার বলতে কি? স্ট্রাকচার বলতে ধরেন এই যে এখানে একটা কিছু লেখা থাকলো, তারপরে এখানে উপরে কিছু জায়গা থাকলো, বাম পাশে কিছু জায়গা থাকলো, এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে HTML দিয়ে, এবং সেটাকে সৌন্দর্য বর্ধন করা হয় হচ্ছে CSS এর মাধ্যমে। এতটুকুন কি বুঝতে পারছেন থিওরিটিক্যাল কথা? জি স্যার, আমি জাস্ট থিওরিটিক্যাল কথাটাই বলছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে গিয়ে দিয়ে দেন স্যার, আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন এই ধরনের স্ট্রাকচার, HTML দিয়ে স্ট্রাকচার বোঝানো মানে তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে প্রথমত একটা ব্রাউজার লাগবে। ব্রাউজার কি? যেটা দিয়ে আমরা ব্রাউজ করতেছি, যে গুগল ক্রোম আছে,
মজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, তারপরে হচ্ছে মাইক্রোসফট ইজ আছে ইত্যাদি, প্লাস একটা ব্রাউজার। এই ব্রাউজার লাগবে, এই ব্রাউজারই হচ্ছে আমাদের ওই জিনিসগুলো দেখাবে, আমরা যে ডিজাইনটা করব, ওয়েবসাইট তৈরি করব। আর এই যে আপনি ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু জিনিস আপনি লিখবেন, কি লিখলে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট এরকম করে তৈরি হয়ে যাবে, কার মধ্যে লিখলে তৈরি হয়ে যাবে, সেই জিনিসটার যে নাম সেটা হচ্ছে কোড এডিটর বা টেক্সট এডিটর বলেন, বা ওটাকে আইডি বলে, বা টেক্সট এডিটর বা কোড এডিটর এগুলা বলে। ওইটার মধ্যে যখন আমরা HTML এর কিছু কোড লিখবো বা HTML এর কিছু সিনট্যাক্স বা ট্যাগ কিছু লিখবো, তখন লিখে যখন আমি ব্রাউজারে ওটাকে রান করব, তখনই হচ্ছে সেটার একটা আউটপুট আমাকে দেখে দেবে। বুঝতে পারছেন? এই কোড এডিটর বা টেক্সট এডিটরের মধ্যে হতে পারে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে হতে পারে হচ্ছে আপনার সাবলাইন টেক্সট, হতে পারে হচ্ছে আপনার VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড, হতে পারে হচ্ছে এগুলা দিয়ে কি আমরা HTML করব? হ্যাঁ হ্যাঁ, এগুলা দিয়ে কি HTML করব? HTML ছাড়া অন্যান্য কোডও করতে পারবেন। HTML ছাড়া অন্যান্য কোডও করতে পারবেন এই সমস্ত এডিটরের মধ্যে বা আইডির মধ্যে। যেমন VS কোড দিয়ে আপনি সব CSS করতে পারবো। সবচেয়ে ভালো স্যার। স্যার বলেন। স্যার VS কোড সবচেয়ে ভালো স্যার। এটা আমি কোড এডিটর কয়েকটা দিয়ে করাবো আপনাদেরকে। হ্যাঁ, শুরুর দিকে হচ্ছে বেসিকদের জন্য একদম করাবো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। কারণ হলে কি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করতে গেলে অনেক সাজেশন পাবেন না, আপনি নতুন যারা আছে সাজেশন পাবে না, তখন সে বারবার আটকে যাবে এবং আটকে গিয়ে সে নতুন নতুন জিনিসগুলো বারবার তার শিখে যাবে, মানে সাজেশন আসবে না। সাজেশন আসলে তখন দেখা যাবে যে জিনিসগুলো বেসিক গুলো ক্লিয়ার হবে না। এই জন্য নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করাবো, সাবলাইন টেক্সট দিয়ে করাবো, VS কোড দিয়ে করাবো। বুঝতে পারছেন? এরপরে কেউ যদি মনে করেন যে না আমি অ্যাটম দিয়ে করব বা ব্র্যাকেট দিয়ে করব, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা বলতেছিলাম, আচ্ছা আমি একটু আসছি, আস্তে আস্তে আসতেছি। আচ্ছা স্যার, আমি তো মানে ইউজ করি, উবুন্টু ইউজ করি, তো ওইখানে কোনটা ইউজ করবেন? আচ্ছা, আপনার উবুন্টুতে আপনি আসলে উবুন্টু আমি ইউজ করি নাই, আপনি ওখানে ইউজ করে দেখতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস বা উবুন্টুর জন্য সবগুলো আছে, সবগুলো সফটওয়্যারের ভার্সন উবুন্টুর জন্য আপনি দেখবেন। আপনি গুগলে ডাউনলোড দিয়ে দেন যে উবুন্টুর জন্য আমার ডাউনলোড এখানে দিয়ে দেন। আপনার আছে টেক্সট এডিটর আছে, সাবলাইম টেক্সট আছে, ভিজুয়াল হয়ে গেছে, সমস্যা কি? সাবলাইন টেক্সট এনাফ, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, PHP স্ট্রম করা যাবে? হ্যাঁ হ্যাঁ, PHP স্ট্রমে স্টর্মে হ্যাঁ করতে পারবেন। স্টর্ম আমি আজকে থেকে 5 বছর আগে করেছিলাম, এরপরে আর কাজ করিনি। 5-4 বছর আগে করেছিলাম। করা যাবে, মানে আপনি কোড এডিটরে কোনো প্রবলেম না। আসলে প্রবলেমটা হচ্ছে যে কাজ যখন করবেন যে কোনোটাতে করতে পারবেন, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আচ্ছা, আবার নেটবিনস আছে, এখানেও করতে পারবেন। নেটবিনস যদিও জাভা দিয়ে আমরা কাজ করি, এখানেও আপনি করতে পারবেন, সমস্যা না। যে কোনো একটা দিয়ে শিখলে তো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ শিখলে যে কোনোটা দিয়ে করতে পারবেন, এটা প্রবলেম না, ওটা ইস্যু না। আমি অনেকগুলো নাম বলছি কি জন্য, জাস্ট আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকার জন্য। বুঝতে পারছেন? একটাতে করতে পারবেন, দেখবেন যে আরেকটা দিও। ধরেন আমি সাপোজ কোন একটাতে ব্র্যাকেট দিয়ে অথবা অ্যাটম দিয়ে আপনি কাজ করেন নাই, আপনি VS কোড দিয়ে করছেন, আপনি অ্যাটম যদি ইনস্টল করেন তাহলে ওই অ্যাটম দিয়ে করতে পারবেন। 1 ঘন্টা 10 মিনিট একটু ওখানে কি কি ইয়েগুলো আছে ওগুলো দেখলেই হয়ে যাবে। সেভ, তারপরে সেভ অ্যাজ ফাইল, ওপেন করা, নিউ নেওয়া, এগুলো তো সবই সেমই। বুঝতে পারছেন? এটা টেনশন না। আমি জানি কি বলতেছিলাম, যে মানে কে জানি বলতেছিলেন যে এটাতে PHP করা যাবে কিনা। শুধু PHP না, VS কোড দিয়ে আপনি হচ্ছে ফ্লাটারের জন্য যে মোবাইলের অ্যাপস তৈরি করা যায় সেটাও করা যায়। আমার পিসিতে ইনস্টল করে দেওয়া আছে, ইনস্টল করে নিয়েছি। সবকিছু করা যায় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, করা যায়, এটা সমস্যা না। যাই হোক, আমরা এটার জন্য একটা কোড এডিটর ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। ডাউনলোড করে তারপর হচ্ছে ইনস্টল করব। একদম আস্তে আস্তে যাব, যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে বারবার বললেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমরা জাস্ট ডাউনলোড দিব, এখানে গুগলে লিখে দিব যে নোটপ্যাড। দেখেন আমার এখানে চলে আসছে, আমি বেশি কিছু কিন্তু লিখে নাই, গুগলের এই সুবিধা হ্যাঁ সাজেস্ট করে নোটপ্যাড প্লাস প্লাস এত 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 ইত্যাদি। হ্যাঁ, দেখেন আপনারা সবসময় সাধারণত হচ্ছে ওই কোন একটা সফটওয়্যার যদি ডাউনলোড করেন, সব সময়ের জন্যই করবেন, সেটা হচ্ছে যে ওই সফটওয়্যারের যে অফিশিয়াল যে সাইটটা আছে, অফিশিয়াল যে ইউআরএলটা আছে, এই ইউআরএল বা এই সাইট থেকে সাধারণত ডাউনলোড করবেন। কারণ হচ্ছে আমরা নতুন অনেক সময় বুঝতে পারি না, এই
ওই সফটওয়্যার ডাউনলোড করা যায় এরকম অনেক লিংক আছে যে লিংকগুলো আসলে অথেন্টিক না। তারা অনেক সময় করে কি, যখন ওই লিংকগুলোতে ক্লিক করবেন তখন দেখা যাবে যে আপনাকে বিভিন্ন জায়গায় ক্লিক করতে বলবে, এই ক্লিক করতে করতে অনেক সময় ভাইরাস বা ধরেন আপনার বিভিন্ন রকমের আনঅথরাইজ অনেক জিনিস আপনার পিসিতে প্রবেশ করে, বুঝতে পারছেন? এই জন্যই ইয়া হচ্ছে যে আপনি ধরেন যে নামে সাইট আপনার সফটওয়্যার ডাউনলোড করবেন তাদেরই অফিসিয়াল সাইট, মানে সেই নামেই সাধারণত থাকে, সেটি এই সাইট থেকে ডাউনলোড করবেন। যেমন আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়েছি, দেখেন যেগুলো হচ্ছে অফিসিয়াল সাইট, এখান থেকে আপনি ডাউনলোড করবেন। এগুলো বিভিন্ন ভার্সন থাকে, সেই যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করলেও কোনো প্রবলেম নাই, এখান থেকে ডাউনলোড করেন। ডাউনলোড আমার অলরেডি করা আছে মেবি, অথবা ইনস্টলও করা আছে। স্যার আরেকটু ব্যাক দেন তো, কোথায় যাব? নোটপ্যাড প্লাস প্লাস। আমি আবার দেখাচ্ছি, ওয়েট, আমি আবার একদম নতুন থেকে দেখাচ্ছি। স্যার আমার কাছে ভিজুয়াল স্টুডিও আর নোটপ্যাড প্লাস প্লাসটা আছে। কোনো সমস্যা নাই, আপনারা কোড এডিটর নিয়ে কোনো টেনশন করেন না। বাট যারা নতুন আছেন তারা করবেন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। আচ্ছা, এই যে এটা লিখে দিব, হ্যাঁ, কে জানি কোশ্চেন করছিলেন, কিভাবে লিখে দিব? হ্যাঁ ঠিক আছে, আমাকে কিন্তু লিখতেও হয় না, এমনি চলে আসছে, অল্প একটু লিখলে চলে আসছে। আচ্ছা, এখানে যাব, গিয়ে এখান থেকে এই যে ডাউনলোড যাব না, হ্যাঁ এখানে যে ডাউনলোড হচ্ছে, আমি আগে করি, তারপরে আগে দেখেন, তারপরে আপনাদেরকে আমি করতে দিচ্ছি, এবং করতে প্রবলেম হলে আমি আবার বলেও দিব, কোনো টেনশন নাই। আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে দেখি কোথায় ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে অথবা ডাবল ক্লিক করে ইনস্টল করব। আমি দেখি আসলে আমার নোটপ্যাডটা আছে কিনা, নোটপ্যাড প্লাস প্লাস এই যে অলরেডি আছে। তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে একবার আনইনস্টল করে দেই, করে দিয়ে তারপরে আপনাদেরকে আবার নতুন করে ইনস্টল করে দেখাই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল, এখান থেকে আনইনস্টল করি আমি। নোটপ্যাড প্লাস প্লাস না, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমি আনইনস্টল করে দিচ্ছি। তাদের ইনস্টল করা আছে, তাদের আনইনস্টল করার দরকার নেই, আমি জাস্ট এটা নতুন যারা তাদেরকে বোঝার জন্য আমি ভিডিও সঙ্গে এই হলালো এবার আরে এইতে কোনাতে নজরে গেছি পরে না দম দিই কোনাতে নজরে গেই পরে না দম দিই তাহলে কি আনতে না তো একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আনইনস্টল হয়ে যাক, খারাপ হবে ওকে সরি। আচ্ছা, এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে এটা আমি আমার একটু দেখতেছেন আপনারা সবাই? জি স্যার। ওকে, এই যে এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাকে একটা কনফার্মেশন মেসেজ যাবে, ইয়েস দিলাম, ইয়েস দিলে জাস্ট ওকে, তারপরে নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, আর কিছু না, ছোট একটা কাজ, ফিনিশ, 11 মিনিটের কাজ। ঠিক আছে, কত এমবি স্যার এটা? ছোট একটা জিনিস, ছোট একটা জায়গা, ছোট এই যে এত কেবি। রিপন ভাই আপনি একটু মিট করে দেন না। আচ্ছা, এখন হচ্ছে আপনারা যারা এটা করেন নাই তাদের প্রথম কাজ হচ্ছে আপনারা এই কোড এডিটরটা মানে আপনারা ডাউনলোড করবেন, এখনই ডাউনলোড করে ইনস্টল করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। যারা এটা করেন নাই তারা এটা করবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন এবং স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিলে এটা আবার সলিউশন করে দেওয়া হবে। হ্যাঁ, আর বাকি যারা আছেন পারেন বা করা আছে তারা একটু ওনাদেরকে হেল্প করেন, আমিও আছি, আর আপনারা একটু ওনাদেরকে একটু হেল্প করেন, শুরু করে দেন। গুগলে গিয়ে কি লিখবেন, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবেন, ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল করবেন, এতটুকুনি কাজ। আচ্ছা, তাসমির চৌধুরী নামে আছেন এখানে কেউ? তাসমির চৌধুরী সাহেব আছেন কেউ এখানে? নাই, ওকে, তাহলে আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করা হয়ে গেলে, ইনস্টল করা হয়ে গেলে আমাকে বলেন। স্যার ততক্ষণ আপনি নামাজ সেরে নেবেন। হ্যাঁ, না না, নামাজ পড়ার জন্য আলাদা আমরা ব্রেক দিব, প্রতিদিনই নামাজের জন্য ব্রেক থাকবে আলাদা করে। এই ধরেন আর 5-7-8 মিনিট পরে নামাজের জন্য আমরা একটা ব্রেক নিব, বা হয়তো হালকা নাস্তা টাস্তা করবেন। একটা না তো 4 ঘন্টা কাজ করলে আসলে একদিন পরে আপনারা আর টায়ার্ড হয়ে যাবেন, এটা স্বাভাবিক।
জি স্যার। টেনশনের কিছু নাই, আমি ওইভাবেই ম্যানেজ করবো, টেনশন করবেন না আপনারা। হ্যাঁ, কোনো ওকে বিষয় স্যার। নিয়ে টেনশন করবেন না। আল্লাহু আকবার। আরো প্রবলেম হলে বলবেন, হ্যাঁ বলবেন। স্যার সেটআপ দেওয়ার পরে যে চেঞ্জের যে অপশনটা লেখা আছে ওখানে কি কিছু করতে হবে? একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। না মানে আমি এখন করতেছি না, আমার করা আছে আগে। ওই যে ফিনিশ সেটআপ দেওয়ার দেওয়ার পরে পর কি সব লেখা আসতেছে? হ্যাঁ ওখানে কিছু করতে হবে নাকি লেখা ওটা আসছে ক্যান্সেল করে ওটা ক্লোজ করে দিলাম? ওই যে চেঞ্জের জন্য একটা অপশন আছে না? ফিনিশ দেওয়ার পর কি সব লেখা আসছে এখানে? চেঞ্জ লগ এটা তেমন কিছু না। ওগুলা ফেলে দেন, সমস্যা আচ্ছা, নেই। এখন কি আমার শেষ, কাজ শেষ, ইনস্টল করা শেষ? হ্যাঁ, কাজ ইনস্টল করা শেষ, বাকিরা ইনস্টল করেন। আমি একটু আসছি অর্শন থেকে। হ্যাঁ, বাকিরা ইনস্টল করেন, যারা ইনস্টল করেন তারা একটু ইনস্টল করে জানান। হ্যাঁ, তারপরে আমরা নামাজের ব্রেক দিয়ে আসি। Hebat maju kakak. Pura yo nung ke mare pura yo. Nah, baca boy. Oh. যে
ঠিক আছে স্যার, ঠিক আছে আরে আছে দেখি আমার লাগবে শুনো শোনো সিয়ার আগে আমার দেখি আমার লাগবে। ভাই সবাই হচ্ছে যে মিট করে রাখেন না, তারা পরের কথাগুলো বলতে চান। সুন্দর তো আচ্ছা ইনস্টল করা হয়ে গেছে? আপনাদের ইনস্টল করা হয়ে গেছে? স্যার আচ্ছা একটা মিনিট, সবার হয়ে গেছে না? আশা করা যায়। স্যার আমার একটু টাইম লাগবে। ঠিক, আর টাইম লাগবে বলেন? ওকে আচ্ছা হ্যাঁ আপনি ইনস্টল করেন, ইসমি নামে একজন ছিলেন, আপনার হয়ে গেছে? হ্যাঁ ইসমি শুনতে পাচ্ছেন? আপনার ইনস্টল করা হয়ে গেছে যেটা ইনস্টল করতে বলছিলাম? হ্যাঁ বুঝতে পারেন না ইনস্টল হয়ে গেছে কিনা? না স্যার হবে ইনস্টল হয়নি? আপনি কি মোবাইলে অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ মোবাইলে অ্যাটেন্ড করলে প্র্যাকটিস করতে হবে তো। হ্যাঁ প্র্যাকটিস করার জন্য তো আপনার কম্পিউটার লাগবে, কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে স্যার দেখলাম তো মাঝখানে দেখাই দিলে কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার মাঝখানে কানেকশন কেটে গেছিল তো স্যার, ওই ইনস্টলটা স্যার কোনটা করতে বলছিলেন বুঝি নাই স্যার। আচ্ছা ওইটা হচ্ছে আপনি এই যে গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে দিবেন। আমারটা দেখেন স্ক্রিনটা দেখতে পান কিনা। নোটপ্যাড, এই যে নোটপ্যাড এতটুকু লিখলে দেখবেন যে সাজেস্ট আসতেছে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড 64 বিট অর এনিথিং, বা এটা নিচেরটা যে কোনো একটা হলেই হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রথম যে লিংকটা আসে এই লিংকে ক্লিক করবেন, তারপরে এখানে যে ডাউনলোড লেখাই থাকবে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হতে থাকবে। যেখানে ডাউনলোড হবে ওখান থেকে শুধুমাত্র ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে নেক্সট নেক্সট করবেন, আই এগ্রি করবেন, ফিনিশ করবেন, ইনস্টল হয়ে যাবে। এই কাজটাই এটা করতে বলছি শুধু। আচ্ছা যারা করতেছেন তারা করতে থাকেন, আর একটা ব্রেক নিয়ে নেন। হ্যাঁ নামাজ সহ একটু হালকা ব্রেক নিয়ে নেন, একটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে আবার জায়গা থেকে শুরু করতেছি। স্যার এটা কয় মিনিট? 20 মিনিট? হ্যাঁ 20 মিনিটের একটা ব্রেক নিয়ে নেন। 20 মিনিটের এই যে 15 থেকে 35 পর্যন্ত একটা টাইম, এই টাইমের মধ্যে এখনো ব্রেকটা নিয়ে নেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে মেবি দিয়েছি, একটা ব্রেক নিয়ে নেন। হ্যাঁ আমিও নামাজ পড়ে নিচ্ছি, আপনিও নামাজ পড়ে নাস্তা করে থাকলে আবার এই লিংক জি আবার সেম লিংকে প্রবেশ করতে হবে না হ্যাঁ স্যার? আপনারা যারা লিংকে থাকেন তারা লিংকে থাকতে পারেন, সমস্যা নাই। আমি তো এখানেই থাকবো, আমি জয়েন থাকবো। হ্যাঁ আমি জয়েনই থাকবো, কেউ যদি ইয়া করতে চান, লিভ নিতে চান, নিয়ে আবার এই লিংকে জয়েন করবেন। হ্যাঁ আমার লিংক এটা একদম কন্টিনিউ থাকবে, অনেকদিন পর্যন্ত থাকবে। ঠিক আছে, হ্যাঁ নামাজ পড়েন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। একেবারেই নাই সেটা হচ্ছে যে প্রোগ্রামার আমি পাচ্ছি না, আমাকে দেন, বুঝছেন? প্রোগ্রামার যদি থাকে, প্রোগ্রামার আছে
আপনি যেরকম বললেন চাহিদা নাই, এই হিসেবে বললাম এখন বোঝেন যে প্রোগ্রামার আমি খুঁজে পাচ্ছি না। চাহিদা এখন আছে কিনা আপনি চিন্তা করেন। প্রোগ্রামের মতো প্রোগ্রাম নাই আর কি। হ্যাঁ আছে, আবার যারা আছে প্রোগ্রামারের মতো প্রোগ্রামার আছে তারা অবশ্য বসে নয়, তারা আমার কথায় আমি তাকে জব দিতে চাইলে সে জব নিবে না, আমার অফার আছে ভালো অফার সে অলরেডি করতেছে। বুঝতে পারছেন কি? এরকম শুধু চাহিদা না, খুঁজতেছে। আমি তো যে শুরুর দিকে মনে বলছিলাম না, মাঝখানে বললাম যে আমি তো রিসেন্ট ধরেন 1 মাসই হবে 2জন পিএইচপি ডেভেলপার খুঁজতেছিলাম, একজন টিম লিডার খুঁজতেছিলাম, তারপর হচ্ছে 3জন নোড.জেএস ডেভেলপার খুঁজতেছিলাম, আর একজন এইচটিএমএল ডিজাইনার বা ওয়েব ডিজাইনার খুঁজতেছিলাম, পাইনি। টপ পাইনি। এর আগে সবগুলো কাজ কি অনলাইনে করবে নাকি আপনি না, জানেন? দুইটা হচ্ছে ফিজিক্যাল না, এই কাজগুলো অনলাইনে ছিল না, এই কাজগুলো অফলাইনে একদম জব হবে, ভালো স্যালারি দিয়ে, ভালো মানের স্যালারি দিয়ে জব হবে, ভালো মানের স্যালারি, বুঝছেন? তো একটা আছে আমার স্টুডেন্টেরই সফটওয়্যার কোম্পানি আছে, সেখানে ও চাচ্ছিল, দিতে পারি নাই। তারপরে হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি স্যার? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ইয়ার না, সিএসসি না। হ্যাঁ, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু সিএসসি এর বেশিরভাগই আমার স্টুডেন্ট হচ্ছে সিএসসি করা, তাদেরকে পড়াই বেশিরভাগই যে গভর্নমেন্ট প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন জায়গায় ক্লাস নেই, ম্যাক্সিমামই হচ্ছে সিএসসি করার স্টুডেন্টরাই আছে, আর কিছু গ্রাজুয়েশনের কিছু স্টুডেন্ট আছে। আমি সিএসসি না, আমি আইটির উপরে 1 বছর স্কলারশিপ করেছি, জাভার উপরে জেটুই, তারপর থেকে ডেভেলপমেন্টও কাজ করা হয়, এরপরে হচ্ছে ট্রেনিং সেকশনটাও দেখা হয় আর কি। ফ্রিল্যান্সিং এর দিকে ইয়ে করেন না? ফ্রিল্যান্সিংও করা হয়। ফ্রিল্যান্সিং বেসিক্যালি এই মুহূর্তে আমি ফ্রিল্যান্সিং করতেছি না, কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিংও এই মুহূর্তে না, আর হচ্ছে যে একদম ফুললি ডেভেলপমেন্টেও এই মুহূর্তে পারতেছি না ফোকাস করতে, কারণ ট্রেনিং এ এত বেশি সময় দিতে হয় যে ওইদিকে আর মানে ফোকাস করতে পারতেছি না। এই যে আপনাদের এখানে আসার সময় আমি হচ্ছে 1 ঘন্টা টাইম পেয়েছি ফার্মগেট থেকে, আপনাদের এখানে আসবো, তারপরে হচ্ছে নামাজ পড়বো, খাবো, আপনাদের ক্লাসে জয়েন করবো। আমার আসতেই 1 ঘন্টার 45 মিনিট সময় গেছে, 15 মিনিটের মধ্যে নামাজ খাওয়া কমপ্লিট করেছি আমি, মানে নামাজটা 15 মিনিট হয়তো একটু লাগছে, প্রায় খাওয়া হয়তো 2-3 মিনিটের মধ্যে করেছি। আবার আপনাদেরটা সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে, যার কারণে আর ওইদিকে আসলে আর বেশি সময় দিতে পারি না, বেশি সময় দেওয়ার হয় না করতে পারছি। তারপরেও আমি আরো 2টা প্রতিষ্ঠানে ট্রেনিং এর কথা বলেছিলাম, আমি 2-3 মাস আগে থেকে বলতেছিলাম, আমি না করে দিয়েছি, পারতেছি না আসলে, টাইম দিতে পারতেছি না। ইভেন দ্যাট আমার নিজেরও একটা ব্যাচ স্টুডেন্টরা করতে যাচ্ছিল, আমি ওটা রাজি হয়েছিলাম, 2 মাস পিছিয়ে দিয়ে, তারপরেও শেষ পর্যন্ত রান করতে পারিনি। কালকে পরে আমার এক ছোট ভাইকে দিয়ে পরে আমি রান করে দিয়েছি, ও কালকে ক্লাসটা ওরিয়েন্টেশন নিয়েছে আমার উপস্থিতিতে। এই আর কি, এইভাবেই চলে। কাজ করে জানেন সবাই, দেখবেন যে আটকিবেন না কোথাও, গাইডলাইন লাগলে গাইডলাইন দেওয়া যাবে, রেফার সাধ্যমতো যদি থাকে এটাও করা যাবে, সবই করা যাবে ইনশাআল্লাহ। এই আচ্ছা, তাহলে সেটআপের কাজটা মোটামুটি শেষ তো সবার, না? জি স্যার, এটা ইনস্টল করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টল করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। সেটআপের কাজ যেহেতু কাজ নাই, তাহলে আমরা একটু এডিটর দিয়ে করি এবং আপনাদেরকে করতে দেই। আচ্ছা, এই যে 2টা মেয়ে ছিল, একজনও দেখি না, একজন হচ্ছে ইসমি। ইসমি আছেন? আবার ওর পিতা ওই ক্লাসেও ছিল, কত ক্লাসেও ছিল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইসমি, আপনি একটু পিসি দিয়ে ট্রাই করবেন নেক্সট ক্লাস থেকে, তাহলে হবে কি আপনি প্র্যাকটিস করতে পারবেন। ইনস্ট্যান্ট আমি এখানে কাজ করতে দিব, তো এটা হবে কি আপনারই ভালো হবে, আপনার উপকার হবে আর কি। দেখাবো সাথে সাথে আপনিও করতে পারবেন। জি স্যার, সেটাই করতে হবে। আমিও ওইরকম, মানে পিসিটা দূরে আছে, মোবাইল দিয়ে করতেছি ক্লাসটা, সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওইরকম হলেও অ্যাট লিস্ট করবেন আর কি, মানে ওয়ে হলে, অল্টারনেটিভ ওয়ে হলে। আমার একটা স্টুডেন্ট ইয়া করতো, ওই যে রাঙ্গামাটিরই ছিল, ও ইয়া করতো, ওই যে কম্পিউটারে কাজ করে, ডেস্কটপ পিসি ছিল তো, ইন্টারনেটে হয়তো কানেকশন ছিল না, ও যেটা করতো কাজ করে ওটার আবার ছবি আমার কাছে আবার পাঠিয়ে দিত। ও আচ্ছা, আমার এখানে সমস্যা হয়েছে স্যার, আমি হচ্ছে গ্রামে আছি, তো এখানে তো ওয়াইফাই নাই, মোবাইল এমবি চালাতে হয়। তো বাজারে হচ্ছে যে একটা ওয়াইফাই দোকান আছে, ওখানে ওয়াইফাই শেয়ার করে। সকালে আসলাম, আসি ওনার কাছ থেকে পাসওয়ার্ডটা নিলাম, এখন ওনার দোকানের বারান্দায় বসে বসে করতেছি আর কি। এখন কালকে থেকে ইনশাআল্লাহ এটা নিয়ে আসবো, ল্যাপটপটা নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে একটু করবেন আর কি।
কষ্ট করে যতটুকু পারেন আর কি, নিজের সাধ্যমতো যতটুকু পারবেন, এটা অবশ্যই কোনো হ্যাঁ স্যার, একটা জায়গায় গিয়ে কাজে লাগবে, একটা জায়গায় গিয়ে। হ্যাঁ স্যার, এটা অবশ্যই স্যার। আমি ইউটিউব থেকে বেশ কয়েকটা টিউটোরিয়াল দেখছি এবং শুরু করতে গেছি, কিন্তু মানে ওইভাবে আগ্রহটা পাই না। এখন আপনাদের সাথে কথা বলে, সবার সাথে কমিউনিকেশন করে, এটাই হচ্ছে আগানোর একমাত্র পথ দেখতেছি, সেই রাইট। জন্যই। এখানে অনেকগুলো উপকারের মধ্যে আরেকটা উপকার পাবেন, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। ধরেন আপনি একটা প্রোগ্রাম বলছেন, আমি হয়তো অ্যানসার দেওয়ার আগেই 3 জন বলে ফেলছে ভাই এটাই ওইভাবে হবে, হ্যাঁ 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 স্যার, ইনস্ট্যান্ট কিন্তু একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর টিউটোরিয়াল গুলো হচ্ছে যে একা একা শুনতে হয়, একা একা মানে বোরিংটা চলে আসে। আটকে গেলে তখন মানে হেল্প করার থাকে না, যার কারণে দেখা যায় যে মানে ওই হতাশ হয়ে যায়, হতাশ হয়ে বন্ধ করে দেয়, কি হয় সেটাই। ওই জায়গাটাও কাটানোর মতো এনার্জি থাকতে হয়, আবার যথেষ্ট পরিমাণ সময় থাকতে হয়, তখন আবার ওইটাও কাটানো যায় আর কি। কিন্তু ওইটার জন্য টাইমও হাতে থাকতে হয়, সবার তো এত পরিমাণ টাইম দেওয়ার হয় না আর কি। এখান থেকে এই উপকারটা পাবেন, আর আশা করি সবাই সবাইকে হেল্প করবেন। আমার প্রত্যেকটা ব্যাচই এরকম করে। আমি আপনাদেরকে বলি, আমার চিটাগাং এর একটা ব্যাচ ছিল, ওই ছেলেটাকে আমি ক্লাসে ক্যাপ্টেনও করে দিয়েছিলাম, অল্প বয়স্ক একটা ছেলে, খুব বেশি বয়স না। ও মোটামুটি আগের থেকেই একটু ফ্রিল্যান্সিং এর দিকে ওর ঝোঁক ছিল। তারপরে আমার এখানেই তার প্রোগ্রামিং এ হাতে খড়ি, মানে প্রোগ্রামিংটা তার প্রথম। তো পরে হচ্ছে কাজ করতেছিল, পরে মাঝখানে মোটামুটি ভালোই কাজ ছিল ইয়ের থেকে, ওই আপনার ফাইবার থেকে না কোথা কোন সাইট থেকে পেলাম আমার মনে নাই এক্স্যাক্টলি, ও কাজ পেয়েছে ভালোই। তো পরবর্তীতে আবার ওই যে কোর্সেরা আছে না, কোর্সের একটা ফ্রি কোর্স দিয়েছিল কিন্তু কিছুদিন আগে। তো ওইখানে কোর্স করতে গিয়েছে, প্রোগ্রামিং এর কিছু কোর্স এবং গুগলের একটা কোর্স করেছে ফ্রি। করতে গিয়ে সে ওই প্রোগ্রামিং রিলেটেডই ও আমাকে বললো, স্যার আপনার এই প্রোগ্রামিং গুলো শেখার পর থেকে আমার ওই কাজটা, ওই কোর্সটা করা সহজ হয়েছে, ফ্রি কোর্স, এবং ওইখানে আমি উইন হওয়ার কারণে আমাকে গুগল থেকে সরাসরি একটা টি শার্ট পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তো কোন আমি পরে আগে এত ওকে নিয়ে এত আশা করি না, এখন আমার মনে মনে হচ্ছে, আশা হচ্ছে কি, আমি ওরে বলি নাই, আমার মনে মনে আশা, এবং ওর পিছনে আমি একটু গাইডলাইন দিব, সাহস দিব, যেহেতু ছোট ছেলে, বেশি বড় না, এবং এখনই যদি এই পরিমাণ কাজ করে, তাহলে আমি ওর নিয়ে আশাই করব যে আপনি একটা সময় গুগলে যাবেন। জি স্যার, আশা করি। স্যার এখন কি আমরা যেগুলো করছি এগুলো কি প্রোগ্রামিং? এখন HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আপনার HTML গুলো জানতে হবে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য HTML জানতে হবে। এটা HTML কে প্রোগ্রামিং বলে না, প্রোগ্রামিং এর জন্য কি HTML জানা লাগবে না? HTML টা হ্যাঁ একদম বেসিক গুলো জানতে হবে, আর ওয়েব ডিজাইনের জন্য তো HTML CSS লাগবে। এটা এই HTML CSS সব জায়গাতেই লাগবে, বুঝতে পারছেন? সব জায়গাতে এনা কেউ ফেলতে পারবে না, সব জায়গাতে। আর হচ্ছে যে HTML কি জানি বলে, HTML CSS আর বুটস্ট্র্যাপ আছে, এরপরে আমরা জাভাস্ক্রিপ্ট করব। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে প্রোগ্রামিংটা শুরু হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জি জি জি, আর সি প্লাস এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন, ডার্ট, তারপরে হচ্ছে কটলিন, এগুলা প্রত্যেকটাই এসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখন এগুলো করলে হচ্ছে ওইখানে কিছু আইডিয়া পাবো না? রাইট রাইট। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সিনট্যাক্স গুলাই হচ্ছে কাছাকাছি। যেমন আপনি জাভাস্ক্রিপ্টে আপনি ইফ পড়াবো, আপনাকে আমি কন্ট্রোল স্টেটমেন্ট পড়াবো, পিএইচপি দিয়েও আপনি কন্ট্রোল স্টেটমেন্ট পড়বেন, কাছাকাছি, সবই সেম, সিনট্যাক্স সেম। স্যার জাভাস্ক্রিপ্ট আর কোর জাভা কি আলাদা জিনিস? হ্যাঁ, জাভার মধ্যে জাভাস্ক্রিপ্ট আলাদা, তো আলাদা, একদম ভিন্ন, একদম ফুললি ভিন্ন, নামটা কাছাকাছি হলো, আলাদা, একদম ফুললি আলাদা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাইলে আমি একটু, হ্যাঁ বলেন। ওকে স্যার, আমরা শুরু করতে পারি এখন? হ্যাঁ শুরু করতে পারি স্যার। হ্যাঁ, এগুলা কথা অনেক হবে, আপনারা কোশ্চেন করবেন, অনেক কথাই পাবেন ইনশাআল্লাহ, আশা করি অনেক আইডিয়াও পাবেন, অনেক কথাও শুনতে পারবেন, ওটা টেনশন নাই। আমরা একটু শুরু করে দেই ইয়াতে, কোটি টিউটরে শুরু করে দেই। আমার যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস আছে, তাহলে আমি একটু শুরু করে দেই। আমি এখানে ধরেন ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করি, প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি, ডেস্কটপে ফোল্ডার তৈরি করে আমি এখানে নাম দিলাম স্যার র্যাঙ্ক WDD 382, এটা নাম দিলাম। হ্যাঁ, এটা নাম দিয়ে এর মধ্যে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে হচ্ছে যে কোনো একটা ফাইল তৈরি করব, যে কোনো একটা ফাইল, এটার নাম দিলাম হচ্ছে ইনডেক্স, যে কোনো নাম দিতে পারি, নাম দেওয়া কোনো সমস্যা। এখন বিষয়টা হচ্ছে এই যে সরি, ডটের পরে এখানে আপনারা লেখা দেখতেছেন .txt, এই যে ডট সহ txt লেখা, এইটাকে বলা হয় এটার একটা এক্সটেনশন।
একটা এক্সটেনশন ডট সহ এরপরে যতটুকু লেখা আছে এটাকে বলা হয় একটা ফাইলের বা একটা প্রোগ্রামের এক্সটেনশন। ঠিক আছে, তো এরকম এক্সটেনশন আরো একটু দেখাই, আরো একটু দেখলে সহজ হবে। যেমন আমি একটা ওয়ার্ড ফাইল নেই, সাপোজ এমএস ওয়ার্ড ফাইল, আমি এখানে দেখলাম যে মাই ফাইল, যে কোনো নামই দিতে পারেন। এরপরে দেখেন ডটের পরে ডট মানে ডট সহ ডট ডক এক্স ডিওসি এক্স, এটাও একটা এক্সটেনশন। তার মানে এই এক্সটেনশন মানে হচ্ছে এক্সটেনশন দিয়ে মূলত ওই প্রোগ্রাম বা ওই ফাইলটাকে সে চেনে। এই যে ডটের পরে ডক ডক এক্স দিয়েছি, তার মানে এটা একটা ওয়ার্ড ফাইল হবে। আপনার এই মাই ফাইল নামে যদি অন্য কিছু আমি নেই, সাপোজ মাই ফাইল বা যে কোনো নাম দিতে পারি, মাই ফাইল, মাই ফাইলের পরে যে ডটের পরে ডট এক্স এল এস এক্স, এই যে এতটুকুন লেখা, এটাকে বলা হয় এক্সটেনশন। এটা বুঝবে যে এটা একটা এক্সেল ফাইল। মানে এক্সটেনশন দিয়ে হচ্ছে কোন একটা ফাইলকে সে চিনে যে এটা কোন ধরনের ফাইল। আবার যদি পাওয়ার পয়েন্টের একটা ফাইল ওপেন করি, সাপোজ পাওয়ার পয়েন্টের ফাইল কোথায়, পিপিটিএক্স, পাওয়ার পয়েন্ট, এটা দেখেন মাই ফাইল, কি নাম দিলাম সমস্যা না, সেম নাম দিলে বা ভিন্ন নাম দিলে সমস্যা না। দেখেন ডট পিপিটিএক্স, তার মানে এই ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে এটা একটা পাওয়ার পয়েন্টের ফাইল ওপেন হবে, আর তার উপর একটা এক্সেল ফাইল, তার উপরটা হচ্ছে ওয়ার্ড ফাইল, তার উপরটা হচ্ছে একটা নোটপ্যাড ফাইল। মানে হচ্ছে ডটের পরে যে এক্সটেনশনটা যে জিনিসটা থাকে ডট সহ, এটাকে বলা হয় ফাইলের এক্সটেনশন, এবং এটার দ্বারাই সেই ফাইলটার নাম চেনে। একইভাবে এইচটিএমএল যে আমরা করব, এইচটিএমএল এর একটা এক্সটেনশন আছে, এবং এই এক্সটেনশনের মাধ্যমে সে একটা চিনবে যে আমি একটা এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এইটার জন্য হচ্ছে আমাদেরকে এই ডট টিএক্সটি না দিয়ে এখানে একটা নাম দিতে হবে। সেই নামটা আমি দিচ্ছি, এই নামটা হচ্ছে ডট এইচটিএমএল। এখন যদি আমি আপনাদেরকে এক কথাই বলি, সহজ কথাই বলি, যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। বললাম এইচটিএমএল ফাইলের বা এইচটিএমএল প্রোগ্রামের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। ওকে, এখন এটাকে আমি যদি রান করি বা আমি আগে ওপেন করব, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা অন্যভাবে করা যায়, আমি সেইভাবে দেখাবো। এখন দেখেন আমার এখানে এই ইয়া নামে হয়ে গেছে। ঠিক আছে, আমার এখান থেকে হচ্ছে কি বলে যে এইচটিএমএল ফাইলটা আমার এখান থেকে ওপেন হয়ে গেছে। এইচটিএমএল ফাইলটা আমি এখান থেকে ওপেন করে ফেলছি। এখন এর মধ্যে যদি আমি কোনো কিছু লিখি, তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারবো। মানে কিছু আমি একটা লিখি, এখানে কিছু একটা লিখি, আমি এই মুহূর্তে এটা বুঝাবো না, হ্যাঁ এখন বুঝাবো না, আমি পরে বুঝাচ্ছি, জাস্ট একটু লিখে দেখাই, তারপর আমি একদম পার্ট বাই পার্ট একটা একটা করে দেখাচ্ছি। সাপোজ আমাকে এখানে লিখতে হবে হচ্ছে, এটা লিখলাম সরি, এটা লিখলাম হচ্ছে ডক টাইপ, তারপরে হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে HTML, কারো মাইক অফ অন করা থাকলে একটু অফ করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে লিখবো হচ্ছে সাপোজ আমি এর, তারপরে সাপোজ লিখলাম হচ্ছে তারপরে হচ্ছে টাইটেল লিখবো, সরি টাইটেল, টাইটেল এখানে আমি লিখলাম হচ্ছে তারপরে সাপোজ আমি লিখবো হচ্ছে, এগুলা কিন্তু মুখস্থ থাকতে হবে না, হ্যাঁ এমনি কাজ করতে করতে এমনি সব মনে থাকবে। হ্যাঁ, তো টেনশনের কিছু নাই যে আমি মুখস্থ করে রাখতে পারবো কিনা, কোড কোনো সময় মুখস্থ করতে হয় না। হ্যাঁ, এটা আপনি একটা সময় এমনি পারবেন।
আমি সেভ করলাম, এটা এটা এখানে আপনি সেভ করছেন। এখন যদি আপনি এখান থেকে ডাবল ক্লিক করেন অথবা যে কোনো ব্রাউজারে ওপেন করতে চান, এখানে আমি ডাবল ক্লিক করলে সমস্যা নেই, ওপেন উইথ আমি যদি মোজিলা ফায়ারফক্স দিই তাতেও সমস্যা নেই, যে কোনো একটা ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে, যে দিতে চাই সেটা আমি ওপেন করতে পারবো। দেখেন আমি ওই যে লিখেছি না, লেখার পরে এই যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এই লেখাটা কিন্তু আমার এই যে বাম পাশে, এই যে এখন একটু আজকের ডিল যে বলছিলাম আমরা, একটু মিলে দেখেন আজকের ডিলটা লিখি। তার মাইক অন করা আছে, একটু অফ করেন। হ্যাঁ, দেখেন একটু আজকের ডিলে ঢুকতেছি। দেখেন এই যে আমি আপনাদেরকে শুরুর দিকে বলছিলাম যে এখানে একটা লেখা থাকে, এই যে দেখেন আমাদের যে আমরা একটা ফাইলটা তৈরি করেছি, আমাদের কিন্তু লেখা আছে, এই যে লেখাটা এটা এই টাইটেল হিসেবে লেখা হয়, এটাকে টাইটেল বলে। এবং এই টাইটেলটা লিখতে হয় হচ্ছে, আমি যদি এই ফাইলে যাই, টাইটেলটা লিখতে হয় হচ্ছে এই টাইটেলের মধ্যে, এগুলা নিয়ে আমি আলাদা কথা বলতেছি, এটা লিখতে হয়। ওকে, তারপরে আরেকটা ওয়েবসাইটের কি থাকে, ওয়েবসাইটের এই যে এখানে এখানে অনেক ধরনের লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে বা অন্যান্য ভিডিও অডিও থাকতে পারে। এই জিনিসগুলো থাকবে হচ্ছে আপনার এই যে বডি লিখেছি, এই বডির মধ্যে আমাদেরটা দেখেন একটু, আমাদের এইটা যদি দেখি আমরা, এই যে বডির ভিতরে এখানে আপনার কোনো ছবি থাকতে পারে বা কোনো ভিডিও অডিও থাকতে পারে, এগুলো থাকবে হচ্ছে এই বডির মধ্যে, ঠিক আছে, এগুলো আমরা লিখবো। এখন কিভাবে বেসিক্যালি থাকে এটা আমি একবার প্রথমে মাত্র দেখাইলাম, প্রয়োজনে আবারও দেখাবো, সমস্যা নেই। তো এখন এগুলো নিয়ে একটু আলোচনা করি, এইটা নিয়ে আমি পরে কথা বলবো। এই যে মানে HTML5 এর জন্য এটা লিখতে হয় বা ডকুমেন্ট ডিক্লারেশনের জন্য, আমি এখান থেকে একটু কথা বলি। এগুলাকে বলা হয় হচ্ছে ট্যাগ। এই যে HTML লিখলাম, আবার HTML লিখলাম, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকলো, এগুলোকে বলা হয় ট্যাগ। হ্যাঁ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। ট্যাগ দেখেন এখানে দুইটা, একটা এখানে আর একটা হচ্ছে এখানে। এই প্রথম যে ট্যাগটা থাকে এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ। হ্যাঁ, স্টার্টিং ট্যাগ। এবং শেষে যেটা থাকে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এই HTML ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে সমস্ত কাজগুলোই সাধারণত করা হয়। সেটা এখন আপনি এরকম টাইটেলের জন্যই করেন, এরকম টাইটেল বা এরকম টাইটেলের জন্য করেন, আর ভিতরের যা আছে তার জন্যই করেন, বেসিক্যালি সমস্ত কিছু থাকবে হচ্ছে HTML স্টার্টিং এবং এন্ডিং যে ট্যাগ আছে এর মাঝখানে, অর্থাৎ এখানে দেখেন এর মাঝখানেই হচ্ছে আমার এই জিনিসগুলো থাকবে। ওকে, আর এখানে থাকবে, আচ্ছা, এগুলোকে বলা হয় ট্যাগ। এই ট্যাগ গুলো আবার ইয়েও হয়, ট্যাগ গুলা আপনার HTML5 এ আপনার এন্ডিং ট্যাগ না দিলেও সমস্যা নেই, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এবং রিকমেন্ড করা হচ্ছে আপনার স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ দেওয়া। ওকে, ফাইন। এখন আসেন এই যে এটার জন্য, এই যে এখানে যে লিখলাম এই টাইটেল লেখার জন্য এই HTML এর মধ্যে হেড ট্যাগ লিখতে হয়। হেড ট্যাগ স্টার্টিং এন্ড হেড ট্যাগ এন্ডিং, স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে হচ্ছে এটা লিখতে হয়, এবং সেটাও আবার একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে টাইটেল। তাহলে এই টাইটেল ট্যাগ শুরু এবং শেষ, এর মাঝখানে আপনি যেটাই লেখেন, দেখেন আমি এখানে লেখা চেঞ্জ করে দিয়েছি, দিস ইজ আওয়ার সেকেন্ড ওয়েবসাইট বললাম। আমি এখানে সেভ করলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করে এটাকে জাস্ট রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবেন যে এখানকার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে আপনি যেটাই দিবেন সেটাই হচ্ছে ওখানে টাইটেল হিসেবে দেখাবে। ফাইন, তাহলে কি বললাম, হেড ট্যাগের মধ্যে হচ্ছে টাইটেল ট্যাগের মধ্যে আমরা যাই লিখবো, আমরা যতদিন আমরা HTML ব্যবহার করবো ততদিন আমরা এইভাবেই লিখবো, সো দ্যাট এটা মনে রাখার বা মুখস্থ করার কোনো বিষয় না, কোনো সমস্যা নেই, এমনি মনে থাকবে সবসময়। ওকে, এরপরে সাইটের ভিতরে যা কিছু দেন সেটার জন্য দিতে হবে হচ্ছে বডি ট্যাগ শুরু এবং বডি ট্যাগ শেষ। বডি ট্যাগ শুরু এবং বডি ট্যাগ শেষ, এই বডি ট্যাগ শুরু এবং শেষের মধ্যে আপনি যা লিখবেন সেটাই হচ্ছে এখানে প্রদর্শিত হবে বা দেখাবে। তো আমি এখানে একটা এই পি ট্যাগ দিয়েছি, পিও একটা ট্যাগ, এটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যা লিখবো সেটা ওই বডির মধ্যে আসবে, বাট এই বডিটা কিন্তু আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই লিখছি। এটা আপনি অনেকবার ব্যবহার করবেন, আমি এখন এটা না দিয়ে অন্য কিছু দিই। দেখেন এরকম H1
H1 দিয়ে শুরু এবং শেষ দিলাম। এটার মধ্যে আমরা বললাম হচ্ছে মাই হেডিং 1, যাই লেখেন সেটা কোনো সমস্যা না। হেডিং 1, মাই হেডিং 1, তারপর হচ্ছে আবার লিখবো হচ্ছে H2 লিখে এখানে দেওয়া যাবে হচ্ছে মাই হেডিং, সরি এখানে 2, সাপোজ মাই হেডিং 2। আবার লিখলাম, আমি হাতে হাতে লিখে দিচ্ছি কারণ হচ্ছে কি আপনারা একটু দেখতে যেতে পারেন যারা নতুন আছেন। এখান থেকে সাজেশন নেওয়ার জন্য চেষ্টা করবেন না শুরুর দিকে, তাহলে সুবিধা হবে। মাই হেডিং 3 এরকম করে লিখলাম। এখন দেখেন আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, দেখেন এই যে লেখা এখানে চলে আসছে। আপনি যাই লেখেন সেটা হচ্ছে অন্য জিনিস। এই হেডিং গুলো সাধারণত লেখা হয় হচ্ছে এমফ্যাসিস বা গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় এটা লেখা হয়। দেখেন হেডিং 1 মানে H1 দিয়েছি, H1 এটাও একটা ট্যাগ, হ্যাঁ, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ, এর মাঝখানে হচ্ছে আপনি যে লেখাই দেন না কেন সেই লেখাটা হচ্ছে এখানে দেখাবো। H1 এর লেখাটা সবচেয়ে বড় দেখাবে, তারপরে H2 এর লেখাটা একটু তার চেয়ে ছোট দেখাবে, দেখেন H3 লেখাটা তার চেয়ে ছোট দেখাবে। এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে বড়, তার সাথে একটু ছোট, তার সাথে একটু ছোট। একইভাবে এখানে আরো লিখতে পারবো। H3 দিই আমি, সরি H4 দেই, দেখেন একটু H4। তারা প্রথম কঠিন মনে হইতেছে, কিচ্ছু কঠিন মনে করার দরকার নাই, আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমি দেবো, আমি সমস্যা নাই, গেল। তারপরে হচ্ছে H5 দিলাম, H5 এর মধ্যে হচ্ছে আমি লিখলাম হচ্ছে মাই হেডিং 5। তাই লেখেন সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। 5 আমরা তো 5 আর 6 দিয়ে কিছু লিখবো না, প্রফেশনাল লাইফে আমরা আমাদের মতো করে রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা লিখবো। 5 6 মাই হেডিং 6 এই পর্যন্ত লিখি। দেখেন লেখাগুলো একটু আমি সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, অথবা এখানে সেভ আছে, অথবা ফাইল থেকে গিয়ে সেভ, এই যে সেভ এখানে সেভ আছে, কন্ট্রোল এস শর্টকাট কি, এর আমি সেভ দিলাম। এখন আমি আবার ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখেন এই যে সর্বোচ্চ ছোট লেখা, সর্বোচ্চ বড় হচ্ছে কি হেডিং 1, হ্যাঁ হেডিং 1, আর সর্বোচ্চ মানে সর্বনিম্ন হচ্ছে হেডিং 6, মানে H6, H1 হচ্ছে সবচেয়ে বড় লেখাটা, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট লেখাটা। এখন আপনি এই কথা বলতে পারেন যে তাহলে এক কাজ করি, আমি হেডিং 7 দিই, তাহলে লেখাটা আরো ছোট হবে নি, একটু দেখি। হেডিং 7 দিলেন, হেডিং 7 দিলেন, দিয়ে this is heading 7 এটা দিলেন। এখন দেখেন কি হয় ঘটনাটা, রিফ্রেশ করেন, দেখেন আসলে এটার সাথে কোনো মিল নাই। উচিত ছিল এর চেয়ে ছোট লেখা, কিন্তু সেরকম হয় না, নরমাল একটা লেখা হয়েছে, এটার সমানও হয় না, এটার সমানও হয় নাই, নরমাল হিসেবে একটা নরমাল লেখা হিসেবে এখানে দেখাচ্ছে। তার মানে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে সিনট্যাক্সই আছে হচ্ছে আপনার H1 থেকে H6 পর্যন্ত আপনি লিখতে পারবেন, এই 7 কে সে এখানে চিনবেই না, এটাকে সে বুঝবে না, তাই ওইটার কোনো ফরম্যাটই নাই। এই হচ্ছে আমি বললাম যে এগুলো হচ্ছে ট্যাগ, এগুলো স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ, ক্লোজিং বা এন্ডিং ট্যাগ, এই HTML ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে অন্যান্য ট্যাগ গুলো থাকে। হেড ট্যাগের মধ্যে সাধারণত টাইটেল গুলো লেখানো হয়, এরপরে বিভিন্ন ফাইলের জন্য যখন আমরা লিংক দেখবো তখন দেখবো যে হেড ট্যাগের মধ্যে লিংক করতেছি, আর বডি ট্যাগের মধ্যে হচ্ছে অন্যান্য জিনিসগুলো, প্যারাগ্রাফ বি বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে বডি ট্যাগের মধ্যে কাজ করা হয়। এখন এই পর্যন্ত যারা বোঝেন নাই, এই টাইপের কোনো কোশ্চেন বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। বলেন। প্রত্যেকটা ট্যাগ কি লিখতে হবে অবশ্যই?
স্টার্টিং ট্যাগ এবং না মানে প্রত্যেকটা ট্যাগ কি লিখতে হবে বলতে কি এই যে হেডিং 1 লিখছি হেডিং 2 ও লিখতে হবে এটা বলতেছেন আমাকে? না, প্রথম থেকে যেগুলো লিখছেন এইটা সাপোজ আমি লিখলাম না, আমি দেখাচ্ছি আপনাকে। এইটা আমি লিখলাম না, এই যে এই ট্যাগগুলো লিখলাম না, লিখলাম না, একটু দেখেন প্র্যাকটিক্যালি দেখেন, আমি হয়তো লিখলাম না, এটা কি হবে? আমার এটা টেক্সট আমি আগে ধরে রাখছি, এখানে লেখাটা দেখাবে না, এখানে লেখাটা বেসিক্যালি দেখাবে না। এখান থেকে আবার ওপেন করতেছি। দেখছেন এখানে কি লেখাটা দেখাচ্ছে? দেখায় নাই। তার মানে এটা আমার, আমি যদি না লিখি তাহলে কিন্তু দেখাবে না। কথা এটাকে রান করার জন্য কি নেট কানেকশন লাগবে? না 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 না, নেট কানেকশন লাগবে না, জাস্ট ব্রাউজার থাকলেই হবে। আপনার যত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে যা কাজই আমাদের এখানে করবেন, আপনার নেটের কানেকশন লাগবে না। যখন সার্ভারে কাজ করতে তখন এটার জন্য সমস্যা নেই, এটার জন্য নেট কানেকশন লাগবে না। ব্রাউজারে আমি যেরকম করলাম এরকম করলে আপনারা হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে দেখেন এটা কিন্তু আসে নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা স্ট্রাকচার, যে একটা HTML ফাইলের মধ্যে বা এটার মধ্যে হচ্ছে আপনি ইয়েটা লাগে, কি বলে যে হেড ট্যাগটা লাগে, মানে স্ট্যান্ডার্ড, হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড হওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ইয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এটা দিয়ে দিলাম, এটা একটা থাকলো। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? নাই স্যার, সম্ভবত প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে হচ্ছে এই পর্যন্ত, যারা একেবারে নতুন আছে তাদের জন্য, আর যারা পারেন তারা তো পারবেনই, তাদের সমস্যা নাই। আমাকে এই পর্যন্তই এই কাজটা করে দেখাবেন। কি কাজ করবেন? প্রথমে আমি আবার বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে একটা ইনডেক্স ফাইল অথবা যে কোনো একটা ফাইল নেবেন, যে কোনো নাম দিবেন, ডেস্কটপে অথবা যে কোনো জায়গাতে যে কোনো ফোল্ডারে নিয়ে, তারপরে হচ্ছে একটা ফাইলের নাম দিবেন এরকম ডট, যেটাই নাম দেন বাট ডট HTML টা দিবেন, দিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করবেন, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন হয়ে যাবে, যেহেতু আপনারা ইনস্টল করছেন। অথবা এখান থেকেও করা যায়, আমি সেটা বলতেছি না, একটু এই ওয়েতে দেখাচ্ছি, ওইটা পরে দেখাবো আস্তে আস্তে। এরপরে হচ্ছে এখানে আপনি এরকম করে কোডগুলো লিখবেন, লিখে তারপরে এটা যদি আপনি ডাবল ক্লিক করেন অথবা ধরেন রাইট বাটন ক্লিক করে কোনো ব্রাউজার চয়েস করেন, তাইলেই আপনি এটা হয়ে যাবে। এই পর্যন্ত একটু আমাকে দেখান যারা নতুন আছেন। স্টার্ট করেন, করে প্রবলেম হলে আবার বলেন। প্রবলেম হলে বলবেন, হ্যাঁ। স্যার এটা কি এখনই করে দিতে হবে? যদি পিসি না থাকে আপনার কাছে তাহলে তো সমস্যা নাই, কালকে করবেন, বাসায় করবেন। স্যার আজকে করে দিচ্ছি স্যার। তাহলে স্যার নোটপ্যাড প্লাস প্লাস ছাড়া ভিজুয়াল স্টুডিওতে যদি করি তাহলে সমস্যা হবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবাই করে দেখান, যে কোনোটাতে করেন কোনো সমস্যা ভাই আপনি যা দিয়ে করেন না কেন, আপনি হচ্ছে আউটপুটটা দিতে পারলে হইছে। রাইট, বাট যারা একদম বিগিনার যারা তাদেরকে
যারা একদম বিগিনার তাদের জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য, জিনিসগুলো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা সাধারণত নোটপ্যাডে এই কথাই বলি, যাতে নিজে নিজে হাতে লিখে লিখে উনি ক্লিয়ার হতে পারে, এই জন্যই আর কি। তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। করেন, শুরু করেন। হ্যালো, জি বলেন। যে ব্র্যাকেটটা দিছেন, ব্র্যাকেটের লাস্টেরটা কেমনে দিব? কি প্রেস করে দিতে হবে? মামুন সাহেব একটু হেল্প করেন নাকি? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কোনটা বলতেছেন? কোন ব্র্যাকেটটা? যেমন নাকি এই প্রথম একটা ব্র্যাকেট দিল না, হ্যাঁ ওই লাস্টের ব্র্যাকেটটা কেমনে দিব? এখান পিসিতে ইয়া থেকে ল্যাপটপ থেকে কি প্রেস করে দিতে হয়? শিফট তারপর ওই অ্যারোটা দিবেন, শিফট তারপর ফুল আচ্ছা, স্টপ। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, এটা তো অবশ্যই লিখতে হবে না? হ্যাঁ এটা লিখতে হবে। মিনিট। মামুন সাহেব একটু ব্যাক দেন আগের ইয়েতে। কি স্ক্রিন শেয়ার করেছে মামুন সাহেব? কোথাও প্রোগ্রাম বলতেছিলেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, প্রোগ্রামের স্ক্রিনটা একটু দেন। হ্যাঁ, যে বলতেছিলেন তার স্ক্রিন শেয়ারটা করেন। আমার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম আমি। হ্যাঁ, আমার স্ক্রিনটা অফ করে দিয়েছি। স্যার মামুন ভাই বলতেছে যে আপনার ওই যে এডিটরের স্ক্রিনটা দিতে, এখন আপনার ব্রাউজারের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এটা বলতেছে। ওকে, আমি দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা না, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। এই দেখেন, এখন দেখেন, দেখতে পাচ্ছেন? এখনো লোডিং। আচ্ছা, লোড হোক, হলে হয়ে যাবে। হ্যাঁ আসছে।
স্ল্যাশটা কেমনে দিব? কোন স্ল্যাশটা? এই যে ওই যে হেড 1 হেড 2 এগুলা ট্যাগের ক্ষেত্রে। দেখলাম এই যে এটা হ্যাঁ 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 এটা আপনার যে ইয়ার দেখেন আপনার কিবোর্ডে কোশ্চেন চিহ্ন দিয়ে একটা আছে, ওটাতে শিফট ধরে তারপর এটা করেন। শিফটের সাইডের প্রশ্নবোধক চিহ্ন, শিফট সহকারে প্রশ্নবোধক চিহ্ন ধরে করতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, ধরলে তাহলে হয়ে যাবে। শিফট ধরে প্রশ্নবোধক। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নবোধক লেখা আছে, কিন্তু এটা এল এর মধ্যে দেখা যাচ্ছে আমার এখানে। এল এর মধ্যে হলে এল এর মধ্যে দেন। আপনার হচ্ছে আপনার ডান হাতে নিচের দিকে থাকবে, ডান হাতে নিচের দিকে থাকবে। এন্টারের নিচের দিকে ডান হাতের যে কন্ট্রোল আছে কিবোর্ডে, ডান হাতের কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ শিফট কন্ট্রোল ডান হাতে আছে না, ওইটার পাশেই থাকবে। আপনার এক একজনের কিবোর্ডে এক এক রকম থাকে তো, আমার এখানে তো আপনার ওইদিকেই থাকে। আপনি কি ল্যাপটপে না কিবোর্ডে? ওই যে শিফট দিয়ে প্রেস করার পর আসতেছে না। আচ্ছা, আপনি কি ল্যাপটপ ইউজ করতেছেন নাকি কিবোর্ড? ল্যাপটপ। ল্যাপটপের সাইডে ওই এন্টার বাটনের নিচে যে শিফটটা আছে, ওই শিফটের সাইডে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওইখানেই করেন, শিফট ধরে ওইখানে প্রশ্নবোধকই করেন। হ্যাঁ আসতেছে না, ওইখানে প্রশ্নবোধক সাইনই আসে আপনার। তো হওয়ার কথা না। আচ্ছা আসছে। এটা হচ্ছে কি এমনিতে প্রেস করতে হয় শুধু, শিফট দিয়ে প্রেস করতে হবে একসাথে দুইটা। না এখানে শিফট দিতে হচ্ছে না, শিফট দিলে প্রশ্নবোধক সাইন আসতেছে। ফাংশন দিয়ে করেন তো, সাথে ফাংশন আছে এফএন, দেখেন ফাংশন কি দিয়ে ধরে মনে করতে হবে। নরমালি তো শিফট দিয়ে আসার কথা। শিফট ছাড়া আসছে আমার, এমনিতে আসছে এটা। সম্ভবত কিবোর্ড কনফিগারেশন এখন একটা কিছু হয়েছে এরকম বিষয়। স্যার ট্যাগগুলো তো সব ছোট হাতে লিখতে হয় তাই না? ছোট হাতের। ইমরুল হক সাইদি ভাই না কে আছেন, ওনার মাইক্রোফোনটা অফ করলে ভালো হয়। থ্যাংক ইউ। স্যার ঠিক আছে। ঠিক আছে, আপনার কাজ ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, হয়েছে।
কারো কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা আপনারটা হয়েছে, যার প্রবলেম হচ্ছিল প্রয়োজনে স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা একটা নামাজের ব্রেক নিয়ে আসেন, হ্যাঁ নামাজ পড়ে আসেন, নামাজের ব্রেক নিয়ে আসেন। শুনতে পাচ্ছেন সবাই? নামাজের ব্রেক নিয়ে এসে, হ্যাঁ নামাজের ব্রেকটা নিয়ে এসে আমাকে দেখান। হ্যাঁ ওকে স্যার। জি স্যার। এটাও একটা ট্যাগ, হ্যাঁ এই যে এ লিখলাম, এটাও একটা ট্যাগ, শুরু এবং শেষ ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কোন একটা জায়গায় আমরা লিংক তৈরি করতে পারি, এটার মাধ্যমে কোন একটা লিংক তৈরি করতে পারি। যেমন হচ্ছে আমরা ধরেন একটা ওই ফেসবুকে যাব অথবা অন্য একটা পেজে যাব, একটা জায়গায় ক্লিক করলে সাপোজ আমি এখানে ফেসবুকে লিখে রাখি অথবা সোশ্যাল মিডিয়া লিখে রাখি, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করলে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো একটা লিংকে যাব। এই যেমন যে এখানে ক্লিক করলে দেখেন এখানে আমার হাতের মতো হয় নাই, দ্যাট মিন্স লিংক হয় নাই। বাট আমি চাচ্ছি যে এখানে যখন ক্লিক করব তখন আমি আলাদা একটা ওয়েবসাইটে যাব বা আলাদা একটা জায়গায় যাব, ঠিক আছে? এই ধরনের কাজ আমি এই ট্যাগের মধ্যে করতে চাচ্ছি, ট্যাগের সাথে করতে চাচ্ছি। এই কাজটা করার জন্য এই ট্যাগের মধ্যে যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এই অ্যাট্রিবিউটটা কি করে? অ্যাট্রিবিউটটা হচ্ছে এই ট্যাগ সম্পর্কে, এই যে ট্যাগ এডিশনাল ইনফরমেশন দেয় বা এডিশনাল কাজ সে করে দেয়, এটাই হচ্ছে ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয়। সেটা কি অ্যাট্রিবিউটটা? এখানে অ্যাট্রিবিউট হচ্ছে যেটা এই 4 মানে হাইপার রেফারেন্স। দেখি ফলোয়ার দিছে নি, ডিলিট দিছে হচ্ছে। আচ্ছা কেউ যদি কথা বলছেন, কথা বলতে একটু মাইকটা অফ করে তারপরে কথা বলেন, হ্যাঁ। আচ্ছা এই ট্যাগের মধ্যে হচ্ছে আসলে আমি যে বললাম যে এখানে ক্লিক করলে কোন একটা জায়গায় যাবে, সেটা আসলে কোথায় যাবে, আমরা কোথায় যেতে চাচ্ছি সেই জিনিসটা আমরা এখান থেকে বলে দিব। সাপোজ আমি ফেসবুকে যাই, ফেসবুকের যে লিংকটা, এই লিংকটা হচ্ছে আমি অ্যাট্রিবিউটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি সেভ করলাম, এটাকে আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন এই যে এখানে একটা হাতের মতো দাগ হয়েছে, বুঝতে পারছেন? হাতের মতো দাগ হয়েছে, এই যে হাতের মতো, এটা দ্যাট মিন্স আপনার একটা লিংক হয়েছে। নিচে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যে ইউআরএলটা বা যে লিংকটা কপি করে দিয়েছিলাম ওই এসআরসির মধ্যে, এই তারিখের মধ্যে, সেইটার লিংকটা এখানে দেখাচ্ছে। এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি চলে যাচ্ছি ফেসবুক। বুঝতে পারছেন কি? তার মানে আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যখন আমরা কোনো অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউটটা ওই ট্যাগ সম্পর্কে আমাদেরকে এডিশনাল ইনফরমেশন দেয়, এডিশনাল সে কাজগুলো আমাকে করে দেয়। এই ট্যাগের মধ্যে যখন আমরা ব্যবহার করি এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এরকম অ্যাট্রিবিউট আরো আছে, ঠিক আছে? আরো অনেক অ্যাট্রিবিউট আছে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এরপরে আমি যদি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, আরেকটা ট্যাগ ব্যবহার করি, যেমন একটা ট্যাগ আছে, আপনাদেরকে বলছিলাম যে ট্যাগ আছে যেগুলোকে এমটি ট্যাগ বলে, যে শুরু এবং শেষ নাই। তখন আছে আমি আইএমজি দিলাম, এটা একটা ট্যাগ, এটা শুরু শেষ দিতে হয় না, এটা একটা ট্যাগ লিখলেই হয়ে যায়। তো এই ট্যাগের মধ্যে আমি যদি আরেকটা কাজ করি, এসআরসি দিলাম একটা, এই এসআরসিটাকে বলা হয় হচ্ছে, আমাকে একটু এখন বলেন এই আইএমজি যদি একটা ট্যাগ হয় তাহলে এর মধ্যে যে এসআরসি দিলাম তাহলে এইটাকে কি বলা হয়? সোর্স। হ্যাঁ সোর্স। কিন্তু এইটাকে আমি একটু আগে বললাম যে ট্যাগের মধ্যে যখন ব্যবহার করি কোনো কিছুকে, সেই জিনিসগুলো অ্যাট্রিবিউটের কাজ। হ্যাঁ অ্যাট্রিবিউট কি করে?
লিংকের মাধ্যমে যে অন্য একটা স্থানে নিয়ে যায়। অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের একটা লিংকের মাধ্যমে না, আপনি এখানে লিংক নিয়ে আসছি মানে এই লিংকই কাজ করবে সবসময় তা কিন্তু না। সবসময় লিংকের কাছে অ্যাট্রিবিউট দিয়ে শুধু লিংকের কাছেই হয় বিষয়টা লিংক করা হয় তা কিন্তু না। অ্যাট্রিবিউট হচ্ছে এই ট্যাগের এডিশনাল কাজ করে দিবে, এডিশনাল ইনফরমেশন দিবে। অ্যাট্রিবিউটের কাজগুলো বেসিক্যালি এটা একটা অ্যাট্রিবিউট, এটাতে কিন্তু লিংক হচ্ছে না। এখানে এসআরসি এর মধ্যে আমি হচ্ছে বলে দেব আমি একটা ছবি নিয়ে আসবো, আমি একটা ধরেন ছবি নিয়ে আসবো, সেই ছবিটা সাপোজ আমার এই ফোল্ডারের মধ্যে একটা ছবি নিয়ে আসি। এখানে কিছু ছবি আছে, সাপোজ হচ্ছে আমরা এই ছবিটাই নিয়ে আসি। এই ছবিটার আমি একটা নাম দেই, রিনাম করি, ছোট করি, CF44 এই নামটা দিলাম। কোথায় গেল? এটাই, এটা কপি করে নিয়ে এসে আমি আমার যে ফোল্ডারটা আছে, যে ফোল্ডারটা আমি যে এখানে তৈরি করেছিলাম, যে ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার এই যে এই ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলটা, আমি চাইলে অন্য ফোল্ডারের মধ্যে তৈরি করে এখানে অন্য ফোল্ডারের মধ্যে রাখতে পারবো, আমি সেটা দেখাচ্ছি না শুরুর দিকে। আমি শুধু এই ফোল্ডারের মধ্যে ছেড়ে দিলাম, এর নাম কি CF44.jpg, এক্সটেনশন হচ্ছে .jpg। এর মধ্যে বলে দেব ওই কথাটাই CF44.jpg। এখন যদি আমি সেভ করে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো কোথায় ছিলাম আমি। এই যে দেখেন আমার ছবিটা চলে আসছে, বুঝতে পারছেন? আমি বোঝানোর যে জিনিসটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি, এরকম আরো অনেক অ্যাট্রিবিউট আছে। এখন যদি আমি এই ছবিটার হাইট এবং উইডথ কমিয়ে দিতে চাই, এখানে আমি আরো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি হচ্ছে উইডথ ব্যবহার করলাম। এখানে উইডথ এর মধ্যে হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরেন 500 দিলাম অথবা 300 দিলাম, হাইট দিলাম, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি আমরা। হ্যাঁ, এগুলো ছাড়া আরো অনেক অ্যাট্রিবিউট আছে। এর মধ্যে সাপোজ আমি বলে দিলাম হচ্ছে ধরেন 250, আমি সেভ দেই, সেভ দিলাম, সেভ দিয়ে হচ্ছে আমি আবার এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার হাইট এবং উইডথ কম বেশ হয়ে গেছে। আমি অ্যাট্রিবিউট ব্যবহার করে করতেছি। আচ্ছা, আবার এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারতেছি, জাস্ট আমি অ্যাট্রিবিউট গুলোর পরিচয় দিচ্ছি আর কি, আর কিছু না। এখানে আবার অনেক সময় হয় যে কোনো কারণে যদি ইমেজটা আপনার দেখা না যায়, হ্যাঁ, ইমেজটা আপনার দেখতেই পাচ্ছেন না, একটা লেখা তো বুঝাইতে হবে, মানে উনি ওপেন করলেন, উনি হয়তো ইমেজ পাইলেন না, তাহলে উনি আসলে ওখানে কি বুঝবেন যে ওখানে কোনো ইমেজ ছিল নাকি অন্য কিছু ছিল? উনি যাতে বুঝতে পারে কোনো কারণে যদি ইমেজ না দেখা যায়, সেটার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, অল্টার এলটি। এখানে হচ্ছে আমরা লিখে দিতে পারি ইমেজ নট ফাউন্ড, মানে যেটা দিবেন আপনি সেটাই, ইমেজ নট ফাউন্ড। আপনি এই কথাটা লিখে দিলেন। এখন দেখেন আমি রান করতেছি, সরি, আসলে ওই লেখাটা আমার কোথাও কোনো ইম্প্যাক্ট করতেছে না, তাই না? আমরা এখানে লিখেছি অল্টারের মধ্যে ইমেজ নট ফাউন্ড, আসলে লেখাটা কিন্তু কোথাও আসলে শো করতেছে না। তো করতেছে না এই কারণে যখন ইমেজটা পাবে তখন আলটিমেটলি সে দেখাবে না। অল্টারনেটিভ হিসেবে কাজ করবে যখন হচ্ছে এই ইমেজটা দেখাবে না, তখনই এর অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। তাহলে আমি ইমেজটার নাম চেঞ্জ করে দিলাম, 44 আছে, আমি 40 শুধু 4 দিলাম, তার মানে এখন ইমেজের নাম এক্সাক্ট আমি দেই নাই। যখন আমি ইমেজের নাম এক্সাক্ট দেই নাই তখন হচ্ছে ইমেজটা আমার আর দেখা যাবে না ওখানে, তখনই হচ্ছে এই লেখাটা দেখা যাবে। আমি সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে রিফ্রেশ করলাম, এখন দেখেন ইমেজটা আর দেখা যাচ্ছে না, বাট ওই জায়গাতে ইমেজ নট ফাউন্ড বা যে নামই আপনি যা কিছু এখানে লিখে রাখেন না কেন, ওই লেখাটা ওখানে দেখা। কোনো কোশ্চেন আছে এই ব্যাপার এই পর্যন্ত? এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট, আমি বোঝানোর চেষ্টা করতেছি আমরা অ্যাট্রিবিউট গুলো হচ্ছে ট্যাগের মধ্যে ব্যবহার করি। আচ্ছা স্যার, বলেন স্যার ইমেজ ট্যাগের উপরে যে ট্যাগটা আছে ওইটা একটু আরেকটু এক্সপ্লেইন করে দিলে ভালো হতো, আমি ছিলাম না তো সেটা। হ্যাঁ, কি বললেন? ইমেজ ট্যাগের উপর যে ট্যাগটা আছে ওই যে href
facebook.com হ্যাঁ ওই ট্যাগটা যদি একটু এক্সপ্লেইন করে দিতেন আবার। কোনো লাইনের এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আপনার নাম জানি কি? মোহাম্মদ? হ্যাঁ মোহাম্মদ আসাদ। আচ্ছা মোহাম্মদ আসাদ, ওকে ওকে ঠিক আছে। এটা হচ্ছে আমি এটা আপাতত কাট করে রাখি। এটা হচ্ছে একটা লিংক আমি যদি দিতে চাই, সাপোজ এটাও তুলে দেই, আমি একটু রিফ্রেশ করি। এখানে সোশ্যাল মিডিয়া লেখা আছে অথবা ফেসবুকই লেখা আছে, যেখানে ক্লিক করলে আমি ফেসবুকে যেতে পারবো, অথবা ধরেন গুগল লেখা আছে, অথবা ধরেন gmail.com লেখা আছে, বা যে কোনো লেখা আছে যেখানে ক্লিক করলে আমি আরেকটা জায়গায় যেতে পারবো। হ্যাঁ এটাকে লিংক বলে। এখানে ক্লিক করলে আরেকটা জায়গায় যাব, অনেক সময় অন্য পেজে যায়, আবার সেম পেজের নিচে যায়, ইত্যাদি ইত্যাদি। এই লিংকটা যদি আমি তৈরি করতে চাই তখনই হচ্ছে আমার এই যে এই ট্যাগটা ব্যবহার করতে হয়, এ দিয়ে যায় অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করতে হয়। এবং এই ট্যাগটা শুধু ব্যবহার করলে হবে না, এই ট্যাগের ভিতরে গিয়ে href এই কথাটা বলতে হবে। এটাকে হাইপার রেফারেন্সও বলে। href এর মধ্যে এখন আসলে আপনি এইখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে, দ্যাট মিন্স আপনার এখানে এই সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করেন তাহলে আসলে আপনি কোথায় যেতে যাচ্ছেন, কোন লিংকে যেতে যাচ্ছেন, সেই লিংকটাই বেসিক্যালি এখানে ওই যে এটার মধ্যে দিতে হবে, এই href এর মধ্যে দিতে হবে। তাহলে আমি কোথায় যেতে যাচ্ছি, সাপোজ আমি ফেসবুকে যেতে যাচ্ছি, তাহলে আমি ফেসবুকের ইউআরএলটা দেই, এখানে ফেসবুকের ঠিকানাটা দেই বা ওয়েবসাইট লিংকটা এখান থেকে দেই, কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখানে এই href এর মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ এটা হচ্ছে এই যে href দিলাম, এটাকে অ্যাট্রিবিউট বলে। শুধু href এর না, মানে ট্যাগের মধ্যে যখন এগুলো ব্যবহার করবেন এগুলোকে অ্যাট্রিবিউট বলে। এনিওয়ে এখন আমি দেখব যে সোশ্যাল মিডিয়া একটা লিংকের মতো হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া একটা লিংকের মধ্যে দেখেন এই যে হাতের মতো হয়ে গেছে, দ্যাট মিন্স লিংকের মতো হয়ে যাবে। এবং কোন লিংকে যাবে সেটা নিচে দেখাচ্ছে। আমি যখন এখানে হাতের মতো দেখাই তখন নিচে দেখবেন আপনি, এই যে দেখেন নিচে facebook.com। এখন যদি ক্লিক করি তাহলে আমি ফেসবুকে চলে যাব। এখন আপনি ওখানে যে লিংকই দেন না কেন সেই লিংকে চলে যাবেন। এই হচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট। তারপরে এখানে যেটা দেখাইছিলাম আপনি, এই যে দেখাইলাম, সরি আমি তো করে ফেলছি, এখানে যে ইমেজ নিয়ে আসলাম সেই ইমেজের যে ভিতরে লিখলাম img ট্যাগের মধ্যে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন img এর মধ্যে হচ্ছে কি যেন লিখলাম, src, এটাও একটা, এই যে src যে লিখলাম এটাও একটা অ্যাট্রিবিউট। এটা দিয়ে হচ্ছে আমরা একটা ছবি দেখতে পারি, মানে ছবি ফাইল এগুলা আমরা এখান থেকে দেখতে পারি, cf44.jpg এটা আমরা দেখতে পারবো। দেখেন এখন যদি আমি রান করি তাহলে দেখবেন যে একটা ছবি আসছে। আমি এটা একটু ব্যাকে দেই, এই যে ছবি আসছে। তার মানে ট্যাগের মধ্যে হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলো লেখা হয়। ওকে, আবার এটার হাইট উইডথ এটাও একটা অ্যাট্রিবিউট। ধরেন আমি এখানে 250 দিলাম, বা ধরেন 500 দিলাম, যেটা আমি দিই না কেন কোনো সমস্যা নাই, আমি দিতে চাইলে এটা দিতে পারবো। সাপোজ আমি ধরেন এখানে 350 দেই, হাইট দেই হচ্ছে 250। তার মানে হচ্ছে এই ইমেজের হাইট এবং উইডথ এতটুকুন হবে। রিফ্রেশ দেই, এই যে দেখেন এইগুলো হচ্ছে ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। বলেন মোহাম্মদ আসাদ, বলেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ জি না স্যার। তাহলে আপনাদের এতটুকুনি হোমওয়ার্ক থাকবে, যারা একেবারেই নতুন তাদের জন্য এতটুকু হোমওয়ার্ক থাকবে। এই কাজটা হচ্ছে বাসায় করবেন, করে কালকে আমি হঠাৎ করে হয়তো একটা কাজ আপনাকে দিব আর কি, কাজ করতে দিব আর কি, বাসায় করবেন আপনি। এই আর হচ্ছে সবাই জুম সম্পর্কে একটু দেখবেন, আর HTML CSS সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা একটু দেখতে পারেন। দেখলে হবে কি, আমি যখন আবার বলবো তখন বুঝতে একটু সহজ হবে, যদি সময় মেনটেন করতে পারেন। আর কে যেন ফেসবুকে হন নাই, কানেক্ট হন নাই বলছিলেন, তারটা আমি ফেসবুকে কানেক্ট করে দিচ্ছি।